স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় আমরা চেষ্টা করি একে একে তার শিরোনাম জানিয়ে দিতে এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তাদেরকেও আমরা নানামুখী প্রশ্নের উত্তরের সম্মুখীন করার চেষ্টাও করি। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং এমন একটা সময়ে আমরা আছি যার কয়েক মিনিট বাদে আমরা 5 আগস্টের মধ্যে পৌঁছাবো এবং এটা এমন একটা সময় যেই সময়ে 2 বছর আগে আপনারা যে দুজন এখানে আছেন সেই দুজন যেই দুটি দলের সদস্য, যদিও এনসিপি তখন ছিল না, সবাই আসলে এক কাতারে ছিলেন এবং 2 বছর পরে যখন আপনাদের সামনে হাজির হয়েছি তখন আসলে এমন কিছু ট্র্যাজেডির মধ্যে যেখানে আসলে তর্ক বিতর্ক নানা কিছু সামনে হাজির হচ্ছে। কোন প্রেক্ষাপটে এগুলো আসছে সেগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব, সাথে অন্যান্য অনেক কিছু আছে সেগুলো নিয়েও আলাপ করার চেষ্টা করব। এবং দর্শক, পুরোটা সময় জুড়ে আপনারাও তো আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে অনলাইনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন, তাদের সঙ্গেও কথা হবে। আমাদের সঙ্গে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ, আপনি সময়টা দিচ্ছেন। এবং আমার সঙ্গে দুজন অতিথি আছে, তাদেরকে আপনি খুব ভালো মতোই চেনেন, বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং আছেন সার্জিস আলম। আমি শুরুটা করতে চাই সার্জিস আলম আপনাকে দিয়ে। মানে সারা দিন তো আসলে দেখলাম একটা দুটো নয়, আজকে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, 3টা জায়গায় আসলে শিরোনামে ছাত্র দল এবং ছাত্র শিবির। এবং দিন শেষে আপনারও একটা বক্তব্য যেটা আসলে ইত্তেফাক, তারপর হচ্ছে বাংলা টিমন সহ সব জায়গায় এসেছে, যে যত দ্রুত ছাত্র দল ছাত্রলীগে পরিণত হবে তত দ্রুত তার অবস্থা ছাত্র দলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে, এরকম একটা মন্তব্য। কনটেক্সট একটু ব্যাখ্যা করবেন কি? জি অবশ্যই। এটা আসলে মানে প্রথমত হচ্ছে আমরা এটা সব জায়গায় বলেছি, ইভেন যখন জনাব নাহিদ ইসলাম সংসদে তার প্রথম বক্তব্যে দাঁড়িয়ে কথা বলেছিলেন, এই আন্দোলনের ছাত্র সংগঠনের নাম যখন উল্লেখ করছিলেন, প্রথম উল্লেখ করেছেন ছাত্রদল, এরপরে ছাত্র শিবির, এরপরে ছাত্র শক্তি। অথচ নাহিদ ইসলাম নিজে ছাত্র শক্তির সদস্য সচিব ছিলেন। তার মানে আমরা ওইটুকু আমাদের জায়গা থেকে তাদের ওই অবদান, ত্যাগ, এই প্রত্যেকটা জিনিসকে স্বীকার করি। কিন্তু আমরা যখন খুবই অনাকাঙ্ক্ষিতভাবে দেখলাম হবিগঞ্জে, আমি তো নিজে সাক্ষী, আমি যেহেতু নিজে ওখানে ছিলাম, সেখানে আমরা প্রোগ্রাম শেষ করে যখন চলে যাচ্ছিলাম 15 থেকে 20 জন, সব মিলে হয়তো সর্বোচ্চ 30 জন হবে যারা এসেছিল, যারা ছাত্র দলের সাথে সম্পর্কিত ছিল। আপনি দেখেছেন, আমাদেরকে তো বাদ দেন, আমাদের ছোট ভাই আলিফ, যে আর চোখে কোনো দিন দেখবে না, ইভেন রেন্টে কারের ভাড়া করার যে গাড়ির ড্রাইভার ছিল, মিডিয়া পার্সন ছিল, মানে তারা এমনভাবে এসেছে, মানে খুবই অনাকাঙ্ক্ষিত, মানে আমরা আসলে কল্পনা করতে পারছিলাম না। তো তখন পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে যে জিনিসটা দেখলাম আসলে, যে এখানে আবার পুরো ওই জেলা ছাত্র দলের সবাই ইনভলভ ছিল, ব্যাপারটা এরকমও না। জি.কে. গৌসের তারা হচ্ছে বাহিনী। এখন আমি এই পুরো পদযাত্রায়, ধরেন আমি লুৎফুজ্জামান বাবর ভাইয়ের এলাকায় গিয়েছি, সেখানে ছাত্রদলকে আমি পজিটিভ পেয়েছি, আমি সেখানে পজিটিভ বলেছি। আমি আবার হবিগঞ্জে যেটা দেখেছি, আমি তাদেরকে যেভাবে দেখেছি আমি ওইটা বলেছি। আবার হবিগঞ্জের পরের দিন আমরা মৌলভীবাজারে গিয়েছি, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সদস্য সচিব এসে দেখা করে বলেছে যে ভাই, যেটা হয়েছে গতকালকে আমরা দুঃখিত, আমাদের এখানে এরকম কিছু হবে না, আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব আমাদের জায়গা থেকে। দেখেন, আমরা এই ভালোটাকে আমার নির্দ্বিধায় এখানে ভালো বলতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সিলেটে পরের দিন আমি নিজে শহীদ পরিবার এবং আহতদের সাথে কথা বলছি, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নেই। প্রোগ্রাম শেষ করে আমরা যখন বের হয়ে আসলাম, আপনারা দেখেছেন ভিডিওতে যেভাবে অতর্কিত, এটা ছিল গোলাপগঞ্জ সিলেটের, যে অতর্কিত হামলা হয়েছিল, গাড়ির পিছনের গ্লাস যখন একটা ইটের আঘাতে ভেঙে পড়ে, আরেকটা ইট যদি সেইমভাবে আসতো আমাদের কারো মাথায় লাগতো, পুরো গ্লাস ভেঙে পড়ে গিয়েছে। এখন এরপরে গত 2 দিন যেটা আমরা দেখলাম, যে প্রথমে রংপুরে গতকালকে দেখলাম, আমি এটাও বলি যে রংপুরে গতকালকে ধরেন ছাত্রদল ছাত্র শিবিরে যেটা হয়েছে, শেষের দিকে ছাত্র শিবিরে কিছু মানুষ, যখন ছাত্র দলের ওখানে প্রভাব তুলনামূলক হয়তো কম, ছাত্র শিবিরের বেশি, কিন্তু ছাত্র শিবিরের বেশ কয়েকজনের আমরা যেইভাবে রিয়াকশন দেখেছিলাম, এটাকেও আমাদের যৌক্তিক মনে হয় নাই। কিন্তু ওইটার আমি প্রতিশোধ নিব, কনসিকুয়েন্স দেখাবো বলে আমি জগন্নাথে হঠাৎ করে আমি এই রিয়াকশন দিব, এটা তো হইতে পারে না, খুবই অনাকাঙ্ক্ষিত। আপনি দেখবেন জগন্নাথ, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে
3-4টা ক্যাম্পাসে আজকে মোটামুটি রণক্ষেত্র হয়ে গিয়েছে। মানে এটা আমাদেরকে আবার ওই 15 জুলাই, 18 জুলাই, 19 জুলাই ওই জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়েছে। এমনকি আপনি দেখবেন যে আমরা অস্ত্রের ঝনঝনানি দেখলাম, 4 ফিট 5 ফিট সাইজের লম্বা, কারো হাতে দা, এগুলো। এবং খুবই দুঃখজনক লেগেছে যেটা নয়ন ভাই, তাকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা যাই করি, তার প্রতি আমাদের একটা রেসপেক্ট আছে কারণ তিনি একজন সাফারার, তার প্রতি একটা রেসপেক্ট আছে কারণ তিনি আমার জুলাইয়ের একজন সহযোদ্ধা। কিংবা ধরেন ছাত্র দলের সভাপতি রাকিব ভাই, যেটা অ্যাকচুয়াল, এটা তো স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন দেখি ওই ছাত্র দলের ব্যানারে, আমি তো আমার চোখের সামনে 15 জুলাইকে দেখছিলাম আজকে। ধরেন আমার জগন্নাথে কিন্তু আমার ছাত্র শক্তি, ইনকিলাব মঞ্চ, বাম সংগঠন সবাইকে অ্যাটাক করেছে। ছাত্রদল বাদ দিয়ে যাকে পেয়েছে তাকেই অ্যাটাক করেছে। ইস্যুটা কি নিয়েছিল আসলে? ইস্যুটা ছিল সেইখানে ইনকিলাব মঞ্চ একটা প্রস্তাব দিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাসের কাজ হবে এটা যেন আর্মির মাধ্যমে করানো হয়, যেন দ্রুত হয়। এই জিনিসটা হলো তাদের জায়গা থেকে প্রস্তাব। এটাকে তারা ছাত্রদল এটাকে মনে করছে তাদের এগেনস্টে অপিনিয়নটা দিয়েছে। ওইখানে ইউজিসির আজকে প্রতিনিধি দল গিয়েছিল জগন্নাথে, ওইটা দিয়ে এটা শুরু। আমার ধরেন ছাত্র শক্তির যে ধরেন ছাত্র শিবিরের সাথে গতকালকে কনফ্লিক্ট আমি ধরলাম, ইনকিলাব মঞ্চের সাথে তো কনফ্লিক্ট নাই, ছাত্র শক্তির সাথে তো নাই, বাম সংগঠনের সাথে তো নাই। ছাত্র শক্তির আহ্বায়ক রক্তাক্ত এখন হসপিটালে ভর্তি, ওইটা একটা লেয়ার গেল। পরের লেয়ারটা খুবই দুঃখজনক। আমি শিওর রতন ভাইয়ের মতো যারা ভালো মানুষরা আছেন বিএনপিতে তারাও এগ্রি করবেন। হাসপাতালে ইমার্জেন্সির যে অপারেশন থিয়েটার, ওটির ভিতরে ট্রিটমেন্ট রানিং অবস্থায় ওইখানে গিয়ে পিটানো হয়েছে, বের করে আনা হয়েছে। আপনি দেখবেন এটা তো আমি মনে পড়ে গেল আমার সেই 15 জুলাই যখন ঢাকা মেডিকেলে, যেদিন হচ্ছে ঢাকা মেডিকেলে আমাদের ভাই বোনদেরকে পিটিয়ে ইমার্জেন্সিতে নেওয়া হলো। ইমার্জেন্সি আমি আমার বোন একজনকে নিয়ে ঢুকছি, ওইখানে ছাত্রলীগ আবার আমাদের উপর হামলা চালালো। আমি বলতে পারি যে আপনি 15 জুলাই ছাত্রলীগের যে মুভমেন্ট দেখেছেন, যে অ্যাক্টিভিটি দেখেছেন, এই 4 আগস্টে আপনি সেটা ছাত্র দলের মধ্যে পাচ্ছেন। মানে এটা বা সাম্প্রতিক সময়ের মধ্যে আমি আমার হবিগঞ্জে দেখেছি, এটা গোলাপগঞ্জে দেখেছি। তো আমার কথা যে জায়গায় ভাই এই লাইনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দিন শেষে এটা কোনোভাবেই কাম্য না। এটা শুধু ছাত্র দলের জন্য ক্ষতি না, এটা বাংলাদেশে বর্তমান ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছুর জন্য। আমি ইম্প্যাক্ট নিয়ে একটু পরে আসবো। আমি একটু মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান নতুন আপনি শুনলেন, এবং আপনি আসলে ছাত্র দলের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেটাকে কিভাবে অবজার্ভ করছেন? ছাত্রলীগের সাথে তুলনা করবেন, যেটা আসলে সার্জিস আলম ইঙ্গিত দিলেন? ব্যক্তিগতভাবে আজকে আমার দুজন আলোচক, যেটা সশরীরে উপস্থিত, আরেকজন মানে বাসা থেকে অনলাইনে ভার্চুয়ালি যিনি জড়িত, বিশেষ করে ওনার সাথে পরিচয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বে থাকা অবস্থায় ওনার ভাব গাম্ভীর্যতা, ওনার ধীরপ্রত্যয়ী মনোভাব, সাহসী উচ্চারণগুলো, হ্যাঁ আমার মানে আমি খুব আকৃষ্টভাবেই মনে করেছিলাম আজকের ওনাদের কাছ থেকে শুনবো। এবং জুলাইয়ের অনেক স্মৃতিচারণ, আজকে তো আমরা একটা মাসকে মানে 36 মাস হিসাবে, হ্যাঁ আন্দোলনের 36 মাস, এটা তো তাৎপর্যতা। আমি অনেক কিছু শিখতে বা আমার অজানা অনেক কাহিনীগুলো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের খুব দায়িত্বশীল মানুষ ছিলেন শফিক ভাই, আর আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা যাদের সাহসের উপরে দাঁড়িয়ে দুঃসাহসের পাখায় ভর করে একটা সফল আন্দোলনে, যদিও ধারাবাহিকভাবে এখানে সব রাজনৈতিক সংগঠন এটা ক্রিয়াশীল ছিল, আমার বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইস, তারেক রহমানের বিদেশের অবস্থান, এবং সর্বোপরি আমরা যারাই এটা অন্তর্ভুক্ত ছিলাম ওই পরিমাপটা করার জন্য কিন্তু আসি নাই। কিন্তু দুঃখজনক আজকে সার্জিস ওনার দায়িত্বশীল একটা জায়গা থেকে যে ঘটনাগুলো অবতারণা করলেন, আমি আমার প্রসঙ্গে একটু বলি। আমি মুন্সিগঞ্জ জেলার শহর এবং সদরের এমপি। আগামীকাল আমরা এই 5ই অগাস্টের যে প্রোগ্রামটা, ওইখানে আমরা সব দল মিলিয়ে, জাতীয়তাবাদী দল, ছাত্র শিবির, জামাত ইসলাম, এনসিপি সবাই মিলে কিন্তু আজকেও আমরা প্রোগ্রাম, এবং আগামীকালে সেম প্রোগ্রাম। কিছুদিন পূর্বে আমরা জামাত ইসলাম সবাইকে নিয়ে কচুরিপানা পরিষ্কার এবং আমাদের মাদক বিরোধী আন্দোলন আমরা একসাথে করলাম। তো আমি এখন এই শোয়ের পরে আমি কি বলবো, আমাকে সত্য কথা এবং সত্য নির্ভর এবং সততার সহিত যদি আমি কথাটা বলি, আগামীকাল আমার এই যে এখন যারা আমরা রাজনীতিতে অবস্থান করছি ক্রিয়াশীল যারা, তাদের সাথে কালকের সম্পর্কটা কি হবে আমি কিন্তু জানি না। আমার যে পরিবেশগতভাবে আমি যে একটা মুড নিয়ে আমি এসেছিলাম, আগামীকালের যে আনন্দ, যারা আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকার আনন্দের মধ্যে আমাদের যে অর্জনটা, এই অর্জনটা আগামী দিনে একটা আলোকিত বাংলাদেশ করার জন্য যে যার অবস্থান থেকে ওনারা কি 18 মাস কি করেছেন, কতটুকু পারেননি, আমার ভাইরা সংসদে আসতে পারেননি,
যাদেরকে সংসদে বুঝতে পেলে পারছি। এই সংসদ যেটা আপনি এই হতো ইস্যুতে একটু বলেন, এখন ছাত্রদল ইস্যুতে আমি এখন আসছি। আপনার যে প্রসঙ্গ, এটা কখনই এটা কাঙ্ক্ষিত, এটা কোনো বিষয় হতে পারে না। জি। তবে এটা আমি অনাকাঙ্ক্ষিত এই কারণেই বলবো, যেহেতু আমি একটা জেলার প্রতিনিধিত্ব করি, আমার জেলার মধ্যে এই ধরনের সেন্ট্রাল থেকে আমার বিরোধী দলের কারোর সাথে কোনোভাবেই কোনো সংঘর্ষ এবং এই ধরনের পরিবেশ তৈরি হোক, এই যে আজকে যে বিষ বাষ্প একজন আরেকজনের প্রতি যে সংঘাতটা আজকে যেটা দেখলাম, এটা তো কোনো ন্যাশনাল বা আমার দলের তো এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। কারণ আজকে দেখেন তারেক রহমান আজকে বক্তব্য বলে দিয়েছেন, 19 জুলাইকে সবার অংশগ্রহণ বলেছেন। এটার সবার অংশীজনের মাধ্যমে এরকম একটা সফলতা। এটা আমার কাছে এবং আছে, এই তারেক টপিকটা রহমান- আছে, এটা আলাদা করব। না, ওইটা আমি বলি, যেখানে আমি তারেক রহমানকে ফলো করব, আমি ওনার কর্মী, যেখানে আমার প্রধানমন্ত্রীর মনোভাব দেশকে আজকের যে সমস্যাগুলো বাংলাদেশে বিরাজমান, ওইখানে যতগুলো জায়গায় অ্যাড্রেস করেছেন এবং ওই অ্যাড্রেসকৃত জায়গাগুলোকে যদি সফলতার জায়গায় নিতে হয়, আজকের যারা বিরোধী দল সবাইকে নিয়ে একসাথে এগোতে হবে। আমি তারেক রহমান এই বার্তাটা যেখানে আমার সামনে, যেটা আমার কাছে শিরোধার্য, সেইখানে এই সংঘর্ষের আমার কোথায় কখন কি হলো সেটা আমি যাব না। তবে সার্জিস ওনাকে আমি বলতে চাই, যেদিন আপনাদের এখানে হবিগঞ্জের ঘটনা হলো, পরের দিন কিন্তু একটা প্রতিবাদ সভা ছিল মুন্সিগঞ্জে। আপনি খবর নেন, আমাদের ছাত্রদল এবং আমরা যারা আছি সবাইকে পানি এবং আপেল দিয়ে আপনাদেরকে আমরা কিন্তু আপনাদেরকে আমরা এরকম বলেছি যে একটা প্রচেষ্টা থাকবে, একটা অন্যায় যদি প্রচেষ্টা আমাদের তরফ থেকে সহমর্মিতা এবং মর্যাদার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে দিয়েছি। অন্যান্য ক্ষেত্রে কোথায় হয়েছে সামগ্রিক বিবেচনার এর বিশ্লেষণ আমি এই মুহূর্তে এখন আপাতত দিচ্ছি না। ঠিক আছে, আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর পেলাম না, আবার একটু জানার চেষ্টা করব। আমি কিন্তু উত্তর দেব, আমি দেখি ওনারা কতটুকু অ্যাগ্রেসিভ আমি বিরতি করে এসে প্রশ্নটা আবার আপনাকে করব। আমি দেন আই উইল জাস্ট ডেলিভার মাই স্পিচ। আচ্ছা, আমি একটু শফিকুল আলমের সঙ্গে কথা বলি। জনাব শফিকুল আলম, আপনার সাথে কথা বলে দুটো সুবিধা আমার আছে। এক হচ্ছে আপনার প্রেস সচিব হিসেবে কাজের অভিজ্ঞতা, সেই সময়টার একটা ধারণা আমরা পাবো কতটা চ্যালেঞ্জে কাজ করতে এসেছেন বা ছিলেন সেই সময়। আর দ্বিতীয় হচ্ছে আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে আসলে সাংবাদিকতা করেছেন। সেই সাংবাদিকতার চোখ দিয়ে শুধুমাত্র আমাকে এই জিনিসটা বলবেন, 4 আগস্টকেই কেন বেছে নেওয়া হলো? মানে এটা কি কাকতালীয় নাকি আসলে কোনো রকমের একটা প্ল্যান ছিল যে আসলে এই সময়টা একটা কিছু হবে, যেন 5 আগস্টে সব ঐক্যের যে ছাতা, সেই ছাতার মধ্যে না থাকতে পারে, কিছুটা হলো যেন ফাঁক থাকে দলগুলোর মধ্যে? মানে আপনি এরকম কোনো শঙ্কা দেখেন কিনা আপনার? জি না, দেখেন 3টা জায়গায় তো আজকে আমরা কিছু ভায়োলেন্স দেখলাম, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমার মনে হয় না যে আমরা যে পলিটিক্সটাকে ফেলে দিয়ে আসছি সেটা যেন আবার রিসার্ফেস না করে। এটা আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা হওয়া উচিত। আরেকটা জিনিস, এই যে আমরা যে দখলের রাজনীতি, ক্যাম্পাস দখলের রাজনীতি বা যেই ধরনের ক্যাম্পাসকে ঘিরে টেনশন, এটা তো আসলে কোথাও এটা তো কোথাও নিয়ে যায় না। ছাত্রলীগের পরিণতিটা দেখেন বা এইটা বাংলাদেশকে এগোয় না, এগুলো না। আমরা সবচেয়ে আমার এই গভর্নমেন্ট আসার পরে সবচেয়ে আমার যেটা ভালো লাগছে যে পুরো সমস্ত কিছু কেন্দ্র পার্লামেন্ট হয়েছিল। আমাদের যা এই যে ডিবেট বা যে টেনশন গুলো, সেগুলো বা যেগুলো নিয়ে আমরা টেনশন তৈরি হচ্ছে, সেগুলো লেটস টক ইন দ্য পার্লামেন্ট। এবং আপনি দেখেন ব্রিলিয়ান্ট 2টা সেশন হয়েছে। এগুলো যদি সেশন হয় তাহলে হয় কি, ওই ক্যাম্পাসে কেউ ওর উপর আধিপত্য এগুলো আর থাকে না। কারণ আপনার যে কথাটা আপনি বলার সুযোগ চাচ্ছিলেন সেটা তো আপনি পার্লামেন্টেই বলছেন। তো এই জায়গাটা আমি জানি না এটা এই রাজনীতি সত্যিকার অর্থে আমাদেরকে কোথাও নিয়ে যায় কিনা। এটা যারাই ইনভলভ হোক না কেন, এখানে বিরোধী দল হোক আর যে স্টার্ট করুক, এখন বলবে যে আমার দোষ ছিল না, ও করেছে, ও বলবো আমার দোষ ছিল না, এইটা আমরা না যাই। না যে আমার মনে হয় যে লেটস ফোকাস অন দ্য ফিউচার। আমাদের তো অনেক বড় কাজ আমাদের সামনে, যে একটা দেখেন আমাদের গভর্নমেন্টের সময় আমরা একটা ভয়ঙ্কর একটা বিধ্বস্ত ইকোনমি পেয়েছি, আমরা কিছুটা ড্যামেজ রিপেয়ার করেছি। এখন ওনারা আবার আরো চেষ্টা করতেছেন, সবাই মিলেই তো চেষ্টা যে ইকোনমিকে আবারকে ফিরিয়ে আনা। তো এই টেনশন গুলো যদি থাকে তাহলে এই কাজটা প্রলম্বিত হয়, কাজটা এগোয় না। তো সবাই মিলে আসলে সবার গুড সেন্স সবার জন্য প্রিভেল করা উচিত এবং এমন সময় প্রিভেল করা উচিত যে এই সময় আসলে আমরা আমাদের শ্রেষ্ঠ সময়কে, আমরা 2 বছর আগের যে শ্রেষ্ঠতম সময় পার করেছি তাকে আমরা কমেমোরেট করছি। এই সময় এটা একটা খুবই পবিত্রতম মুহূর্ত। আপনার মনে আছে 4 তারিখে কি ভয়াবহ খুন, আমি অরণবাজারে তখন করতাম, আমার চোখের সামনে একটা ছেলেকে মেরে ফেললো, আমরা দেখলাম তার মাথায় গুলি লেগেছে। তো
তো 4 তারিখের যে ভয়াবহ যে অভিজ্ঞতা, আমরা লেটস থিঙ্ক অ্যাবাউট ইট, লেটস মানে আগামীকাল আমাদের বিজয় দিবস, আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান দিবস, সেই জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমরা আপনার বক্তব্যটা যেন শফিকুল আলম খুবই পজিটিভ, এবং আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা 2 বছর পেছনে গেলে আজকের দিনটা যে ভয়াবহতা সেটা মাথায় রেখে যেন আমরা আমাদের বেটার এবং বিগার ফিউচার নিয়ে ভাবি। কিন্তু মুশকিল হচ্ছে আমি জানি না 5 আগস্ট যে আগামীকাল দিনটা পড়বে সেটা পার করার পর 6 আগস্টে আবার কি হবে, সেখানে কি আবার সেই একই টোন আমরা দেখবো কিনা। আপনাকে এই প্রজন্মের যাদেরকে আমরা জেনজি বলে থাকি বা তাদের আগের প্রজন্ম হতে পারে, তাদের কাছে আসলে আপনি হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলাম তাদেরকে একটু বেশি জবাব দিতে হবে। জবাব দিতে হবে এই অর্থে যে আমরা জানি মাঠে ছাত্র দল ছিল, মাঠে ছাত্র শিবিরও ছিল, অন্যান্য অনেক সংগঠন ছিল, বাট ভিডিও বার্তা তো আপনাদের দেখেছি। সেই ভিডিও বার্তা আপনি বলেছেন যে আগামীকাল অমুক কাজ করবো, আপনারা সবাই চলে আসেন। মানুষ সেভাবে রাস্তায় নেমেছিল, এবং তারা যদি আপনাদেরকে প্রশ্ন করে 2 বছর পর কেন আমরা আগের বাংলাদেশের যেরকম রাজনৈতিক প্রেক্ষাপট সেটা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি, কেন আসলে ছাত্রলীগটাকে আবারও রেফারেন্স আসছে ছাত্র দলের সাথে, মানে এই প্রশ্নের উত্তরে কি বলবেন আপনি তাদেরকে? না, এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। আমাদের বলতে আমরা এখন যারা ক্রিয়াশীল আছি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বলেন, ছাত্র সংগঠন হিসেবে বলেন, এটা আমাদের চিন্তা চেতনা, মননে, মস্তিষ্কে, কালচারে, সব জায়গায় এই যে দীর্ঘ সময়ের যে আমাদের অভ্যস্ততা, এটা থেকে যে আমাদের বের হয়ে আসতে হবে, ওইটা সম্ভবত আমরা মাঝে মাঝে ভুলে যাই আসলে। এবং এটা মানে খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। মানে আমার কথাটা হচ্ছে এরকম করেই বলা যে যদি আমরা যে কেউ মানে আগামীতে ছাত্রলীগ হতে চাই, এটা ধরেন আমার ছাত্র সংগঠন, শুধু আমি বিএনপির ক্ষেত্রে বলতেছি না, যে কেউ তার কাজের মধ্য দিয়ে যদি আগামীতে ছাত্রলীগের মতো হতে চায়, তার পরিণতি ছাত্রলীগের চেয়েও ভয়াবহ হবে। এটা যে আমার ছাত্র সংগঠন হয়, যে আমাদের ছাত্র সংগঠন হইতে পারে, বিএনপির হইতে পারে, যে কেউ। কারণটা হচ্ছে এই একটা অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আমরা অনেকেই হয়তো যেদিন আমরা আন্দোলনটা শুরু করি যৌক্তিক ওটা সংস্কার আন্দোলন, ডে 1 আমরা ভাবি নাই যে এইটা স্বৈরাচার পতনের আন্দোলন এই দিকে চলে যাবে, কিংবা আমরা একটা সফল গণ অভ্যুত্থান পাবো, কিংবা আমরা এই জেনারেশনে যারা আছে তাদের আমাদের এই পূর্ব অভিজ্ঞতা নাই। কিন্তু আপনি এই গণ অভ্যুত্থানে যেমন 70 বছরের একজন বাবাও রাস্তায় নেমেছিলেন, তার হাত ধরে আবার ওই 5 বছর বয়সের 10 বছর বয়সের একটা সন্তান কিংবা তার নাতিও হাত ধরে নেমেছিলেন। তো সবাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া, এবং এই প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক সচেতন। যে কেউ একটা কিছু করলেই মানে করে পার পেয়ে যায় না, সুযোগ থাকে না, সে বিএনপি করুক, জামায়াত করুক, এনসিপি করুক। কিন্তু দুঃখজনক যে বিষয়টা আসলে সেটা হচ্ছে খুব দ্রুত আমরা আবার ওই ক্ষমতা কেন্দ্রিক যে দ্বন্দ্বের জায়গাটা, ওই জায়গাটাতে চলে গিয়েছি। আমার কাছে যেটা আসলে আমরা মানে আপনি সুনির্দিষ্টভাবে কাদেরকে বোঝাচ্ছেন? আপনি কি নিজেদেরকে ধরছেন? না, আমরা ওই খুব স্বাভাবিকভাবে যার কাছে যত ক্ষমতা সে তত ক্ষমতার অপব্যবহার করতে চায়। খুব স্বাভাবিকভাবে এখন তো এনসিপির কাছে এই জিনিসটা খুবই কম। রাজনৈতিক দল হিসেবে প্রধান সরকারি দল আমার বিএনপি, বিরোধী দল বড় হিসেবে জামায়াত, এরপর এনসিপির মাত্র 6টা আসন। তো আমাদের এটা সামগ্রিকভাবে এই জায়গাটাতে কাজ করার আসলে কোনো বিকল্প নেই, এবং এই দায়িত্বটা আমি মনে করি এখন এটা বিএনপিকে নিতে হবে। কারণ তারা সরকারি দল, তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া, তারা চাইলে একটা আইনের পরিবর্তন করতে পারে, তারা চাইলে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ যে কোনো নীতি নির্ধারণের জায়গাটাতে প্রভাব রাখতে পারে, এবং তার ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকেও এই দায়িত্বশীল জায়গাটা নিতে হবে, অন্যদেরকেও নিতে হবে, শুধু আমি তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। র্যাঙ্কিংয়ে তাদের উপরে রাখছেন? আগে রাখবো, দায়িত্বটা বেশি নিতে হবে তাদেরকে। এবং দুঃখজনক যে বিষয়টা আসলে ধরেন এই যে ঘটনাটা হয়েছে, ধরেন আজকে যেটা হলো, এটা তো আমরা কোনোভাবেই এটা প্রত্যাশা করতে পারি না। এখন দেখেন আমি যে জিনিসটা বলছিলাম, ধরেন আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি, ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি। এইখানে ব্যাপারটা এরকম ছিল, আপনি যদি হলে উঠতে চান, থাকতে চান, আপনার ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতেই হবে ছেলেদের হলে, আদারওয়াইজ আপনি থাকতে পারবেন না। এই জন্য অধিকাংশ ছাত্র দলের ভাইরা থাকতে পারেনি, যারা ছাত্র শিবিররা থাকতে পারে না, যারা থেকেছে পরিচয় গোপন করে থেকেছে এবং ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছে। এটা হচ্ছে রিয়েলিটি চেক। এখন এর ফলশ্রুতিতে কি হয়েছে, ছাত্রলীগ একক আধিপত্য চালিয়েছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমি বাধ্যতামূলক ছিলাম, তাদের প্রোগ্রাম গেস্ট রুম করতেই হবে। ধরেন আমার ব্যাচে 100 জন ছিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 100 জনই প্রোগ্রাম গেস্ট রুম করেছি। থার্ড ইয়ারে গিয়ে হয়তো 50 জন করেছি, ফোর্থ ইয়ারে গিয়ে 20 জন করেছে, মাস্টার্সে গিয়ে সর্বোচ্চ 5 জন করেছে, বাকিটা করে নাই।
তাহলে এই যে বাকিরা করে নাই, তারা আসলে শুধু ওই সিটটার জন্য, একটু নিরাপদে থাকার জন্য, তাদেরকে যেন বের না করে দেয়, এই জন্য প্রোগ্রাম গেস্ট রুমটা করলো। এবং আমি দেখেছি আমার ওই সময়ে সিনিয়রদের সাথে যখন আলাদা গল্প হতো, তারা যখন বের হয়ে যেত তীব্র একটা ক্ষোভ নিয়ে বের হতো, কারণ তাদের হাজার হাজার কর্মঘণ্টা, তাদের ক্লাস মিস হয়েছে, ল্যাব মিস হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের নেতাদেরকে সালাম দিতে গিয়ে, প্রোটোকল দিতে গিয়ে, দাঁড়িয়ে থাকতে গিয়ে। এই ক্ষোভটা কিন্তু দিন শেষে তাদের জন্য কোনো ভালো বয়ে আনে নাই, বরং পরবর্তীতে দেখবেন এই অভ্যুত্থানে আপনি যেই মানুষগুলা আমার বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, যেই মানুষগুলো বিভিন্ন চাকরিতে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় ছিল, আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল তারা যদি সবাই নামতো, এটা আরেকটা ম্যাসাকার হইতো। তারা কিন্তু নামে নাই, কারণ তারাও এই সিস্টেমটার উপরে বিরক্ত ছিল। এই সিস্টেমের সুবিধাভোগী অল্প কিছু মানুষ ছিল, ফলে আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রতিরোধ করতে পারে নাই। প্রতিরোধ গড়েছে, আমি শেষ করি, একটু বড় হয়ে যাচ্ছে তো, আপনি ছোট ছোট করে আরো অনেকগুলো শেষ করছি। প্রতিরোধটা আওয়ামী লীগ করানোর চেষ্টা করেছিল পুলিশকে দিয়ে, ফোর্সকে দিয়ে, কিন্তু দলগতভাবে পারে না, কারণ দলও তার উপরে বিরক্ত ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ক্যাম্পাস দখলের যদি চিন্তাটা এসে থাকে, যে ধরেন আলিয়া মাদ্রাসা আমার লাগবে, ঢাকা কলেজে আমার লাগবে, এটা বরং দীর্ঘমেয়াদে ছাত্র দলের জন্য ক্ষতিকর হবে। তাদেরকে ওই পুরাতন জায়গাটার অভিজ্ঞতা থেকে আমি মনে করি এই শিক্ষাটা নেওয়াটা জরুরি। একদম পরিষ্কার, একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার সাজিদ সালোমের। এবং মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই, কারণ আপনাকে আমি বলছি সংসদ সদস্য, আপনি একজন রাজনীতিবিদ, আরও বড় করে বললে আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসেন। আপনার মনে হয় কি না এখন যদি বাংলাদেশ সেই 2024-এর আগের ছোট ছোট ছবিগুলো রিপিট করে, তাহলে তার সবচেয়ে বড় দায় বিএনপির এবং ছাত্র দলের, যদি ছাত্র সংগঠনের কথা বিবেচনা করি? না, যদি দখলের কোনো প্রশ্ন ছাত্রদল মানসিকভাবে গ্রহণ করত, তো আজকে তো বিএনপি 5 মাস হয়ে গেল রাষ্ট্র ক্ষমতায়, পুলিশ বা সমস্ত সংস্থার লোকগুলো তো ছাত্রদলের। কোথাও কি এই রংপুরের এই ঘটনার আগে, রংপুরের ঘটনায় একটু যান, এবং আমি শফিক ভাইয়ের কাছে, ওনারা তো রাষ্ট্রের অনেক খবর রাখেন, উনি তো দায়িত্বশীল মানুষ, উনি যেই পজিটিভ রাজনীতির কথা বললেন, আমি বলি কি আপনি কিন্তু সরাসরি ওনাকে প্রশ্ন করতে পারেন। আমি শফিক ভাইয়ের কাছে একটা বিনীত একটা আমার প্রশ্ন, কারণ আমার জানার মধ্যে অনেক অজ্ঞতা আছে, সেটা আমি জেনেই বলছি। উনি যে পজিটিভ রাজনীতির কথা বললেন, যেটা মানুষ বাংলাদেশে, আমিও মনে করি সবাই সেটা চাবে। তো আজকে যে পজিটিভ রাজনীতি যদি বিরোধী দলের সর্বোচ্চ ব্যক্তি যদি বলে থাকে যে এটা মানা না হলে তছনছ করে দেওয়া হবে, এই ল্যাঙ্গুয়েজটা কিসের ইঙ্গিত করে? সর্বোচ্চ জায়গা থেকে উনি একটা শান্ত মানুষ, ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এই কথাটা, এবং আমরা বিভিন্ন যে ষড়যন্ত্রের কথা শুনি এবং ডিপ স্টেট বলে, ওনার তো অনেক কিছু সাক্ষী। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নির্বাচিত হয়েছে, কিন্তু অনেকের অনেক কথা কিন্তু প্রকাশ পাচ্ছে, যেটা আর বিষয়ে আমি গেলাম না। তা আমি কি মনে করব যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, সমস্ত ষড়যন্ত্রকারীরা এবং ওই যে ফেসিস্ট ওইখানে যে আসার জন্য একটা অজুহাত না, সে একটা সুযোগ খুঁজছে, তা আমি কি মনে করবো না বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, জুলাইয়ের চেতনাকে যারা পদদলিত করতে চায়, ওনার জায়গা থেকে এই ল্যাঙ্গুয়েজটার ব্যাখ্যাটা আমি শফিক ভাইয়ের কাছে একটু আমি শিখার জন্য, যে এই দায়িত্বশীল জায়গা থেকে এইটা, এবং উস্কানির আজকের যে যতগুলো ধারাবাহিকভাবে এইটা যদি কালকে স্প্রেড আউট হয়, যদি বাংলাদেশের সব জায়গায় যদি হয়, ঐক্যটাই তো থাকবে না। ঐক্য তো থাকবে না। হোয়ারেজ দেখেন আমার তারেক রহমান কি বলছে না, আমি একটু বলি, তারেক রহমান হোয়ারেজ আমার দেখেন লিডার অফ দ্য পার্লামেন্ট, উনি বলছে জাতীয় ঐক্যকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এটা তো পজিটিভ একটা ম্যানার। সুতরাং এইটার উত্তরটা আগে আমি নেই, পরে সাজেস্ট ওনার একটা উত্তর আমি একটু এই অংশের হোস্ট কিন্তু হচ্ছে কামরুজ্জামান রতন, উনি জিজ্ঞেস করেছেন শফিকুল আলম আপনার কাছে। জি, সত্যিকার অর্থে আপনি যখন দায়িত্বশীল জায়গায় থাকবেন, অবশ্যই আপনার ভাষা বা শব্দ আপনি চয়েস করবেন ঠিক মতো, এবং এইটার জন্যই তো আমাদের পার্লামেন্টে আমরা তো ওই ল্যাঙ্গুয়েজটাই শিখি, যে আমি কি ল্যাঙ্গুয়েজে আমি ডিবেট করতেছি বা একটা বিষয় উত্থাপন করছি। ইনসেন্ডিয়ারি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু এগিয়ে দেয় না কোনো ইয়েতে, এবং এটা কোনো পলিটিক্যাল প্রবলেমকেও সলভ করে না। এটা তাৎক্ষণিক কিছু টেনশন তৈরি করে, তাৎক্ষণিক কিছু উত্তাপ তৈরি করে, এবং ইভেন্চুয়ালি ওইটা মানুষ ভুলেও যায়। কিন্তু এটা হয় কি, এটা ব্যাড মেমোরিজ তৈরি করে, ব্যাড ফিলিংস তৈরি করে। আবার যিনি বলছেন সেটা তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? মানে যিনি বলছেন, যেই পদে থেকে বলছেন, না যেই পদেই থাকুক না কেন, আপনি এই কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি যখন দায়িত্বশীল জায়গায় থাকবেন, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা তো ঠিক হতে হবে। কারণ আমরা তো আমরা যেই দেশেই থাকি না কেন, আমার শব্দের তো একটা
দাম আছে। আমার শব্দটা খুবই ইম্পর্টেন্ট, আমি কিভাবে এই শব্দটা আমি সিলেক্ট করব। জি। এটা একটা যেই লিডার হবেন এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। এবং এই দায়িত্বশীল অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই জায়গায় যদি আপনি ফেল করেন, এই প্রবলেমটা যে স্ট্রিটে পড়ে, আহ, ওই স্ট্রিটে তখন ভায়োলেন্ট হয়ে যায়, স্ট্রিট তখন এক ধরনের উত্তাপ তৈরি করে, যেটা আসলে মানে এটা ভালো আনে না। আমরা একটা ডেমোক্রেসিতে ফিরেছি, খুব ব্রিলিয়ান্ট একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে। এই যে গভর্নমেন্টটা আসছে, আপনারা সবাই মানতে হবে যে এরা সলিড 2/3 না 3/4 মেজরিটি নিয়ে তারা এসছেন। তো তার তো পুরো জনগণের পুরো সাপোর্ট, এবং এমন একটা ইলেকশন যেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতেছেন যে এটা ফেয়ারেস্ট অফ ইলেকশন। এই আপনার ওদের যে ম্যান্ডেটটা পেয়েছে, সেই ম্যান্ডেটকে সবাই সম্মান করতে হবে। এটা আপনি আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে আমরা ফলো করি। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে দেখেন যারাই একটা বড় ম্যান্ডেট নিয়ে আসেন, অপোজিশন সেটাকে খুব ভালোভাবে সম্মান করেন। এই জায়গাগুলো আমাদের সত্যিকার অর্থে হাসিনার আমলে আমরা অনেক কিছু হারিয়েছি, ইনস্টিটিউশন হারিয়েছি, ল্যাঙ্গুয়েজ হারিয়েছি, যে শব্দে আমরা কথা বলবো সেই শব্দগুলো হারিয়েছি। আমাদের নতুন করে আবার এগুলো পুরো গঠন করতে হবে। এবং আমি আবার বারবার বলি, আমাদের প্রথম 2টা সেশন দেখেন পার্লামেন্টের, এইরকম সেশন আমি তো অনেক বছর দেখি নাই। এই শব্দের যে কথাগুলো আপনি বললেন, ভাষা বা শব্দচয়ন, এটা আসলে কিভাবে শেখাবেন? মানে রাজনীতিবিদদের তো এটা দায় থাকে। আপনি কি প্রশ্ন উত্তর পেয়েছেন? আমি ওই প্রশ্ন উত্তর পেয়েছি, বাট সার্জিস ওনাকে আমার আরেকটা ওনার থেকে আমি জানতে চাই। আমি তো জানজি, আমাদের তো অনেক জ্ঞানের স্বল্পতার মধ্যে থেকে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি একটা কথা। মানে এখানে আসছেন ওনার যে উদ্ধৃতিটা আজকে, উনি কি বলেছেন? যদি ছাত্রলীগের পথ অনুসরণ করে, আর উনি বলেন ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চাইতেও খারাপ হবে যদি ছাত্রলীগের প্যাটার্নে যেতে থাকে, যদি দানবীয় আচরণটা আমার ভিতরে যদি ছাত্রদলের ভিতরে প্রকাশ যত দ্রুত পতন তত। এখানে কিন্তু আজকে আমি তো ওইটা তো কোথায় বক্তব্য দিয়েছে ওই মুহূর্তে আমি ছিলাম না। আজকে আমার মানে উনি যেটা আজকে বললো ওইটাকে আমি মিন করি, এবং ওইটাই সত্য। ওটা ছাত্র দলের এবং ওনার সবার জন্য একই শিক্ষা। সেটা কি? যদি ওই দানবীয় আচরণটা আমি গ্রহণ করি, সেখানে কিন্তু নিজেকেও কিন্তু ওই জায়গায় কিন্তু ওই লেভেলে আনছেন। তার মানে এটা যদি এনসিপি বা ছাত্র শক্তি যে কারোর মধ্যে, মানে মোট কথা হলো আমরা রাজপথে যারা ফেসিস যাওয়ার পরে আমরা যারাই রাজনীতি করব এখানে সার্বভৌমের জন্য, গণতন্ত্রের জন্য, একটা মানে উন্নত রাষ্ট্রের জন্য, আলোকিত বাংলাদেশের জন্য, সবাইকে এই টলারেন্স এবং সহমর্মিতা সমমর্যাদাটা দিয়ে রাজনীতি করতে হবে। সেটা ছাত্রদল, এনসিপি, ছাত্র শিবির, সবাইকে। আমার মনে হয় ওই একটা জায়গায় আমাদের সবাই আসা উচিত, এবং এই মর্মেই সবাইকে একটু কগনিজেন্সে, ভাই আমরা যেমন তাবলিগ জামাতে একটু যাই না, আমরা বন্ধু বান্ধব তুই চুপ কর, আর তাবলিগ জামাতে ভাষাটাকে জানেন, আসেন আমরা একটু খামোশ হয়ে যাই। তার মানে আমার নিজের উপরও আমি এই শাসনটা আমি কিন্তু মানে হ্যাঁ না আমরাও না, আমরা একটু চুপ হয়ে যাই সবাই, মানে ইন জেনারেল করবেন। ওইখানে আমার নিজেকেও আমি এইভাবে নিজের মধ্যে আমরা এই ডিবেটিং এর জায়গা থেকে বেরিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। কিন্তু যেহেতু শফিকুল আলম চমৎকার একটা কথা বলেছেন যে রাজনীতিতে এখন এই মুহূর্তে ভাষার শব্দচয়ন ইম্পর্টেন্ট, এবং যখন আমি সার্জিস আলমকে পেলাম তখন আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা মনে পড়ছে। ছোট করে যদি বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, মানে আমার সাথে উনি পুরো জুলাই পদযাত্রায় ছিল উত্তরাঞ্চলে। আমরা 2 জন এটার দায়িত্বে ছিলাম। উত্তরাঞ্চল আমরা 30টা জেলায় গিয়েছি, 55টা উপজেলায় প্রোগ্রাম করেছি, 55টা পথসভা। এর মধ্যে আমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা হবিগঞ্জে ঘটেছে একটা, সিলেটে একটা ঘটেছে, 2টা। বাকি 28টা জেলায় কোনো ধরনের এরকম সমস্যা হয়নি। এবং ওনার বক্তব্যের সময় এরকম 4-5টা জায়গায় এরকম বক্তব্য এসেছে, যেই বক্তব্যগুলো ধরেন উনি ওই ব্যক্তিকে কেন্দ্র করে। কিন্তু আজকে আপনার জায়গা থেকে যদি একটা যে কোনো নিরপেক্ষ একটা টিম জাস্ট যায় ওই জায়গাটা অ্যানালাইসিস করে, ধরেন আমি আপনাকে এখানে বলছি যে আমার এনসিপির মানুষটাও ধরেন ওই নেত্রকোনাতে লুৎফুজ্জামান বাবরকে ভালো বলে। আমি যেদিন তাড়াইলে গেলাম কিশোরগঞ্জে, ওইখানকার যিনি এমপি আগে শিক্ষামন্ত্রী ছিলেন, উনাকে আমার এনসিপির মানুষটা ভালো বলে। ভালোকে তো আমার ভালো বলতে সমস্যা নেই। ভাই এখানে বসে আছেন রতন ভাই, উনি যেটা বললেন মুন্সিগঞ্জে উনারা যেটা মানে সহমর্মিতা যে আচরণটা দেখিয়েছেন, এটাকে আমরা নির্দ্বিধায় অ্যাপ্রিসিয়েট করি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে ওই স্পেসটা আপনার দিতে হবে যে আমার যখন আলিফের চোখটা মানে নষ্ট করে ফেলা হলো, কুড়িগ্রামে
যখন একটা নর্মাল প্রতিবাদ সভা হচ্ছে, হেঁটে যাচ্ছে মিছিল, কিভাবে বিএনপি লাঠিসোঁটা নিয়ে এসে আক্রমণ করলো, এটার যদি আমি সমালোচনাটা না করতে পারি তাহলে তো আলটিমেটলি এই 24-এর পরবর্তী বাংলাদেশের আগের বাংলাদেশকে আমি আলাদা করতে পারবো না। এবং তবে আমি একটা জিনিস বলি, আমরা নিজেরা দলীয়ভাবে নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা এটা বলেছি যে আপনি কিছু শব্দ চয়নে, কিছু বাক্য চয়নে আপনার জায়গা থেকে আরো সচেতন ভাবে হবেন। এই স্টেটমেন্ট আমার জানা খুব দরকার ছিল, কারণ মানুষ এটা জানতে চায় যে আপনারা আসলে কিছু বলেছেন কিনা। না, এবং আমি একটু লাইনটা শুধু শেষ করি। এবং প্রত্যেকটা বক্তব্য আমরা রিভাইজ করেছি, যেগুলো নিয়ে আমাদের কাছে কথা এসেছে, বক্তব্যের সার নির্যাস যেটা, মানে এটা আমরাও বলি, আমরাও বলতে চাই, আমরা এটাই বলি। কিন্তু সমস্যা হচ্ছে ধরেন ওই বলার ধরন, যেমন ধরেন রতন ভাই এখানে যেভাবে বলছে এটা একটা প্যাটার্ন, আমার তার একটা, শফিক ভাইয়ের তার একটা, প্যাটার্নটা ডিফারেন্ট। সো আপনাদের কারোটা ফেসবুক রিলস ভাইরাল হবে না, এই কথাটা যদি না, এটা তো এটা আবার আরেকটা রিজনও আছে। এটা একটা রিজন হচ্ছে উনি নির্বাচন থেকে যে ওনার একটা আলাদা ওয়েভ তৈরি করেছিল, ওই যে আপনি মাঠ পর্যায়ে যান, মানে ধরেন আমার একটা পথসভায় যদি 2000 মানুষ আসে, 500 মানুষ শুধু এটার জন্য আসে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনবে, এটারও একটা আছে। তবে আমরা তাকে এটা বলেছি যে আমাদের আসলে মোর আরো এই জায়গাটাতে রেসপেক্টফুল হতে হবে। এবং এটা বলার পর থেকে আমরা সিলেটে 5টা বক্তব্য তার অবজার্ভ করেছি, আমরা কিন্তু ওই বিষয়টাতে তাকে সচেতন ভাবে পেয়েছি। কিন্তু আমরা আরেকটা জিনিসও বলতে চাই, যেটা হচ্ছে আমরা ধরেন খুব দায়িত্বশীল জায়গা থেকে আমরা অ্যানি ভাই থেকে শুনি যে অ্যানি ভাই যখন একটা পাবলিক জায়গায়, আমরা অ্যানি ভাইদেরকে দেখে, আমরা আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীদের দেখে আমরা বড় হয়েছি বাংলাদেশের রাজনীতিতে, আমরা তাদেরকে ওই রকম জায়গায় দেখে। এখন অ্যানি ভাই যখন একটা বক্তব্যের জায়গায় বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদবরা, এটা কিন্তু আমাদের হার্ট করে, উনি সংশোধন করে দিবেন। কিন্তু যখন আবার উনি এই শব্দটা বলেন, এটা আমাদেরকে অনেক হার্ট করে। এবং আরেকটা জিনিস আমরা দেখলাম, একজন ভাই, উনি সম্ভবত প্রতিমন্ত্রী বা মন্ত্রী হবেন বিএনপির, উনি বলতেছেন যে হাসনাতকে এবং নাসিরকে বাদ দিয়ে যদি এনসিপি প্রোগ্রাম করে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাহলে এই কর্নার করা, আলাদা করে ফ্রেমিং করা, ট্যাগিং করা, আমরা মনে করি এটাও রাজনীতির জন্য শুভ কর্না। বরং আমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় আমাদের সংশোধন করা প্রয়োজন, এটা লজিক্যাল। আসলে এই জায়গাটাতে এসে না পুরো বিষয়টা ডিম আগে না মুরগি আগের মতো অবস্থা হয়ে যাবে। মানে আমি আগে খারাপ কথা বললাম থেকে রিঅ্যাকশন পেলাম, নাকি রিঅ্যাকশন পাওয়ার পর আমি খারাপ কথা বললাম? এই কথার বিপরীতে কথা হতে পারে, কথার বিপরীতে মানে হামলা হতে পারে না, রক্তাক্ত হতে পারে না, রড দিয়ে চোখ নষ্ট করা হতে পারে না। আচ্ছা, আমার হাতে যেহেতু সময় কম, আমি এখন জুলাই সনদে যেতে চাই, আপনি কিছু যুক্ত করবেন? এইখানে আমার একটা প্রশ্ন, কাকে যেটা খারাপ না, আমি এই যে প্রশ্ন, যাকে নিয়ে প্রশ্নটা, আচ্ছা, নাসিরউদ্দিন উনি বলেছে 5 জায়গায় সংশোধন দেখেছেন। আমি যেহেতু উনি নাই, সত্য থাকলে যেহেতু তারপর দল করে, আমি আমার একটু প্রশ্ন, সেটা হলো আমাদের দলের এই যে যার নাম বলে, তার চেয়ে আরেকজন জঘন্য, আমি এইখানে অনিয়ার বলছি কিন্তু নামটা বললাম না, যে অমুকের পায়ের জুতা টানার শুনেছেন এটা? কেন রাজনীতি যে জাতীয় ছাত্রদের আমাদেরকে আর সিনিয়র লিডার মানে লিডার নেই, বা এই ধরনের কথা কি আমার তারেক রহমান বলতে বলেছে? আমার মনে হয় কিছু লোক যা বলে না ফেসবুকে ভাইরাল, ভাইরাল শব্দের অর্থ কি? আপনি ভালো সেন্সে আপনি ভাইরাল হবেন। এখন আমার মনে হয় রাজনীতিতে এই যে শালীনতা, এটা শিষ্টাচার, যার যার মানে ইমেজের জন্য, ক্যারিয়ারের জন্য ওইভাবে নিজেকে সচেতন হতে হবে। আমি জেনেতন ভাবে একটা রিক্সা আমার সাথে খারাপ বিহেভ করলো রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালাকে জেনেতন ভাষায় আমি হতে পারি এমপি, তাকে আমি ওই গাড়িটা দিতে পারি না, তাহলে একজন ওই শ্রেণীর মানুষটার মধ্যে আমার মধ্যে আর কোনো তফাৎ থাকলো না। কোনো ব্যক্তির দায় যেমন ওনারা নেবে না, আমাদের দলের মধ্যে। তবে আমি এতটুকু এনি চৌধুরীকে আমি ডিফেন্ড করতে চাই, ছাত্র রাজনীতিতে এবং তার যেহেতু অবদান আছে, সে ওই পর্যায়ে কিন্তু উনি এইটা বলেন নাই। যদি আমি এনির পক্ষেই বললাম, অন্তত এনি চৌধুরী তার জীবনে অনেকটা, তার এই যে মাথার যে টিকিটা, এটা কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। সুতরাং এনি চৌধুরীকে আমি একটু বিনীতভাবে অনুরোধ করবো, আপনি ওইভাবে আপনি মিলাবেন না। মানে আমাদের মধ্যে শুধু দু একজন যে নাই, আমি সেটা বলি না, তাদেরকে ডিফেন্ড করার কাজ না, এবং ওইটা আমার রাজনীতির দলে নিতে। আপাতত এখানে থামি, আমরা জুলাই শুধু একটু ভাইয়ের সাথে ছোট করে যদি একটু সংশোধন করে যে ওইটুকু অনার করি। ইভেন আমরা যখন ডিবি অফিসে ছিলাম, আমার হাসনাতের সুযোগ হয়েছিল কয়েদখানায় একটু যাওয়ার, গিয়ে আমরা ওইখানে গিয়ে দেখি এক রুমের মধ্যে রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ, ছোট্ট একটা রুম, ওয়াশরুমের চেয়ে একটু বড় হবে, শুধু তোষক বিছানো, বেডশিটও নাই, পাশে একটা বাথরুম, ওইখানে এরকম 6 জন জাতীয় নেতাকে ওইখানে মানে শোয়ায় রাখা হয়েছে। তো অ্যানি ভাই তখন এসে বললেন যে
তোমরা কিন্তু হতাশ হবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে। তো ওইটা আমাদের স্পিরিটটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সো ওইটুকু অনার আমাদের আছে, ওই honor থেকে But হয়তো আমরা মানে তাদের একটু- জায়গা থেকে একটু hurt হয়েছে, জি। এক্সপেকটেশনটাও বেশি। জি, তবে আমি একটু বলি, নাসিরুদ্দিন শাহ আমার প্রধানমন্ত্রী এবং তার মেয়ে ফ্যামিলি নিয়ে যেভাবে কটাক্ষ করে কথা বলে আসলে এটা দুঃখজনক। ছাত্র রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার এবং কি জানেন, বিশ্বাস রাজনীতিবিদ করুন, হিসাবে আমি এতটুকু গেল আমরা আশা করি 3টা না। জার্নাল শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি টকিং পয়েন্টে ছিল আমাদের, কারণ এবং তারেক রহমান আজকে কিন্তু আমি আমাদের সাজিদ আলমের কাছ থেকে আবেগের ব্যাপার, হ্যাঁ। মানে এই ব্যাপারটা কিন্তু আমরাও সহজভাবে খুব হার্ট হই। আচ্ছা। অন্ততপক্ষে যে যাটা স্টপ করে দেওয়া উচিত। ঠিক আছে, আমি এবার একটু জনাব কিন্তু শফিকুল আমরা আলম- যুক্তি সমালোচনা কিন্তু করব। হ্যাঁ, course, অবশ্যই। তারেক রহমানের ওই যে against যেটা এ করবো। শফিকুল বলেন, ভাষার শব্দচয়নটা ইম্পর্টেন্ট, এটা ঠিক থাকলে অনেক কিছু করা সম্ভব। শফিকুল একটা বিষয় একটু বলবেন। আমরা আজকে শিরোনামে যে কটা করেছি তার ভিতরে একটা হচ্ছে জুলাই সনদ সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী দুইটা আলাদা বক্তব্য নিয়ে মূলত এটা। এখন জুলাই সনদ নিয়ে আসলে শুরু থেকেই কাজ করেছেন আপনারা। অন্তর্বর্তী সরকারের একটা ব্রেন স্টর্মিং সেশন ছিল, ঐক্যমত্য কমিশনে একটা ছাতার নিচে রাজনৈতিক দলগুলো ছিল, অ্যাকসেপ্টেন্স এবং নোট অফ ডিসেন্স দুটোই ছিল। দিন শেষে একটা কিছু হলো এবং আমরা একটা নির্বাচিত সরকার পেলাম, কিন্তু সব কিছু আটকে আছে দুটো শব্দের মধ্যে, সংশোধন এবং সংস্কার। আমরা যখন এই দুটোই মীমাংসা করতে পারিনি, তখন বিশেষ কমিটি নিয়ে আপনি আশাবাদী? আমি তো মানে এইখানে কিন্তু শব্দের কোনো আমি তেমন কোনো খুব যে ডিফারেন্স আমি দেখছি না। আপনি সংশোধন বলেন আর সংস্কার বলেন, ওই একই তো। আপনি তো এটা সাম সর্ট অফ অ্যামেন্ডমেন্টই তো বলে, বা আপনি পুরোটা ওভারঅলিংও তো এক ধরনের অ্যামেন্ডমেন্ট। তো এইটা নিয়ে আমার মনে হয় না যে খুব বড় কথা হচ্ছে যে যেই স্পিরিটে গণভোটটা হয়েছিল সেটাকে ধারণ করা হচ্ছে কিনা। একদিকে দুইটা জিনিস, এক হচ্ছে 70%, প্রায় 70% লোক গণভোটে জুলাই চার্টারকে অ্যাপ্রুভ করেছে, এবং আরেকটা দিকে এট দ্য সেম টাইম আবার বিএনপি 3/4 মেজরিটি নিয়ে এসছে। জি। এখন সংসদে আমার মনে হয় যে কতটুক জুলাই চার্টারের কতটুক নেওয়া হবে, নোট অফ ডিসেন্ট নিয়ে নেওয়া হবে নাকি এটা লেট দ্য পার্লামেন্ট ডিসাইড। আমার মনে হয় যে আমাদের খুব ঘন ঘন পার্লামেন্ট সেশন করে এই যে আমাদের কিন্তু দেখুন, একটা বিষয় একটু দেখুন, মানে এখানে যে বিশেষ কমিটির কথা বলা হচ্ছে, কমিটির প্রধান হিসেবে থাকছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে সালাউদ্দিন আহমেদ, এবং উনার প্রতি আসলে 11 দলে যারা আছে তারা কম বেশি সবাই অসন্তুষ্ট। এখন উনি যদি প্রধান থাকেন এবং যত ভালো ডিসকাশনের একটা আয়োজন করুক না কেন, ওই যে একটা অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টি জায়গা থেকে সলিউশন আসতে দেরি হবে, কিংবা মাঝখানে একটা চ্যালেঞ্জ তৈরি হবে, কি বলবেন? তারা কিন্তু নামও দেয়নি এখন পর্যন্ত। 11 দলের আমার মনে হয় যে এইখানে একটা জিনিস তো, আপনি বিএনপির হয়ে বা বিএনপি ভুক্ত যে জোটের হয়ে তো পুরো কনসেনসাস কমিশনের সাথে যেই আলোচনাটা, এটা তো পুরো নেতৃত্ব দিয়েছিলেন সালাউদ্দিন ভাই। জি। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ এটা নেতৃত্ব দিয়েছিলেন। তো সেক্ষেত্রে তার যে আন্ডারস্ট্যান্ডিং, এবং তার সাথে তো ওই সময় আপনি যদি দেখেন টিভিতে তো প্রত্যেকটাই লাইভ শো হতো, আমরা নিজেরা যে বসেও থাকতাম, জি। তো সবার সাথে তো এই ধরনের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। জি। আমি বলি যে যেই ডিফারেন্সটাই হোক না কেন, সেই ডিফারেন্সটা মানে খুব বড় এমন কোন ডিফারেন্স না। এটা এই যে সংসদে বসে একটা সাব কমিটি করে বা নিজেরা ইভেন ওপেন ফ্লোরে ডিসকাশনের মাধ্যমেও সেটা আসলে এটা মিটানো যায়। এটা খুব বড় আমি কোনো ক্রাইসিস দেখি না এখানে। এটা ইটস গোয়িং টু বি সলভ ভেরি সুন, এবং এটা জাস্ট আর জুলাইয়ের যে স্পিরিট, এটা সবাই ধারণ করে। এমন না যে স্টুডেন্টরা নিচ্ছে, বিএনপি নিচ্ছে না বা জামাত নিচ্ছে না, সবাই ধারণ করে। একটা জুলাইকে সামনে রেখে আমি মনে করি যে জুলাই চার্টারে যা আসছে সে তার মধ্যেও আবার নতুন করে কনসেনসাস হবে। একদম, এটা আপনি মনে করেন। মুশকিল হচ্ছে বিরোধী দল 11 দল সেটা মনে করে কি? না, আমি এখানে আংশিক দ্বিমত। মনে করে কিনা এটা আমি সাজিদ আলমকে জিজ্ঞেস করেছি, শফিকুল আলম, দেখি উনি কি বলেন। জি, আমি এখানে আংশিক দ্বিমত যে জায়গাটাতে আসলে মানে এটা তো সংসদে নতুন করে আবার এটা নিয়ে কথা বলার ওই মানে কথা হতে পারে নতুন কোনো বিষয় নিয়ে। এটা নিয়ে তো ওই সংবিধান সংস্কার যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে 1 বছর ধরে ঘন্টার পর ঘন্টা ধরে লাইভে চুলচেরা বিশ্লেষণ হলো, একটা রোড ম্যাপ তৈরি করা হলো, এই অধ্যাদেশ, এই জুলাই সনদের আমার ধারা উপধারা হওয়ার পরে সেটার উপরে একটা গণভোট হলো, সেখানে মানুষ রায় দিল।
তারা যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, এখানে তারা অ্যারাউন্ড 50% মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ওই মানুষেরাই তো 70% ম্যান্ডেট দিল যে এই সংস্কারটা করতে হবে। তার মানে শুধু বিরোধী দল না, বিএনপিরও বড় সংখ্যক একটা মানুষ, এমনকি জনাব তারেক রহমান নিজে বলেছেন জুলাই সনদের পক্ষে ভোট দিতে, হ্যাঁতে ভোট দিতে। তাহলে আমার এখন শুধু এটা বাস্তবায়ন করার জায়গা, কিন্তু আমরা যখন দেখি এই বাস্তবায়নটাকে আবার নতুন করে, এখন যে বাস্তবায়নটা বিএনপি করতে চাচ্ছে তাদের নতুন করে আরেকটা কমিশন বা কমিটির মধ্য দিয়ে, সেটা হচ্ছে বিএনপির মতো করে বাস্তবায়ন করতে চাচ্ছে। এইটা করার, এই সংস্কার, এই প্রাতিষ্ঠানিক সিস্টেমগুলোর সংস্কারের মূল একটা উদ্দেশ্য ছিল ক্ষমতার ভারসাম্য তৈরি করা। কারণ যারাই ক্ষমতায় আসতো তারা এত সুপ্রিম পাওয়ার তাদের জায়গায় পেয়ে যেত যে বাকি মানুষদেরকে আর মানুষ মনে হতো না। এটা যে এখন বিএনপি ক্ষমতা আছে তার জন্য বলতেছি না, কোনোদিন যদি এনসিপিও ক্ষমতায় যায় এবং যদি এইটাই থাকে তার জন্য এটা প্রযোজ্য। এটা কি একটু মানে ধারণা হয়ে যাচ্ছে না সাজ্জাদ আলম? ধরুন আপনারা মানে 11 দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে কমিটিতে দেন নাই, কেন দিব? মানে এটা কেন এই কমিটি তো হওয়ার কোনো তারপরে প্রশ্নই একটা নাই। যেমন আজকে সেশন শুরু হয়েছে, একটা দুটো সেশনের পর আপনি ইম্পালস বুঝে যেতেন যে তারা আসলে কি চায়। না না না, তারা কি চায় এটা বোঝা হয়েছে আমাদের। ধরেন ওই যখন সর্বশেষ সাইন হয়, যখন সালাউদ্দিন আহমেদ এই কথা বলে যে আমরা সাইন করেছি শুধুমাত্র নির্বাচনটার জন্য, তখন তো আমার নতুন করে বুঝার দরকার নাই। এইখানে আমাদের কথাটা হচ্ছে, আপনি দেখেন এই যে গুম অধ্যাদেশ ড্রাফট দিয়েছে সরকার, ড্রাফট কি দিয়েছে, যারা গুম করবে তারাই আবার এই বিষয়টার তদন্ত করবে। তাহলে এটা কোনো লাভ হইলো? কোনো লাভ নেই। এটা তো পূর্বের যে অধ্যাদেশ ছিল, পূর্বের যে আইন ছিল ওইটাই। সো আমাদের ভাষ্যটা হচ্ছে যে এটার অলরেডি ড্রাফট রেডি করা, তার উপরে গণভোট হয়েছে, আপনারা এগুলো বাস্তবায়ন করেন। পরবর্তীতে যদি এগুলো আপনার সময়ের, জনগণের চাহিদা অনুযায়ী উপযুক্ত মনে না হয়, আপনারা এগুলো তারপর আরেকটা সংশোধনে যান আস্তে আস্তে, সমস্যা নেই। কিন্তু আমার এই যারা জনগণের ভোটে এমপি হয়েছে, তাহলে জনগণই তো আমার সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের জন্যই সংবিধান, জনগণের জন্যই সংসদ। সেই জনগণ 70% আপনাকে ম্যান্ডেট দিয়েছে এগুলো বাস্তবায়নের জন্য। আপনি নতুন করে এখন এই একটা কমিশন বা কমিটি করতেছেন, একদম স্পষ্ট একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ততটুকু বাস্তবায়ন করা হবে যতটুকুর মধ্য দিয়ে তারা একটু বাস্তবায়নে দেখাইতে পারবে করতেছে, পাশাপাশি বিএনপির ক্ষমতাসীন দল হিসেবে স্বার্থটা বজায় থাকবে, এইটুকু। কামরুজ্জামান রতন একটু বলবেন আসলে, মানে এই অনাস্থাটা যদি জারি থাকে তাহলে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, সেটা কি সম্ভব? আসলে আমি প্রথমে কিন্তু যে কথাটা বলেছিলাম ওইটা দিয়ে বিশ্বাস করব। আমি যাদের সামনে, যাদেরকে সাথে নিয়ে কথা বলছি, এই যে শফিকুল আলম এবং ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের তো পার্ট। আজকে যতগুলো এই জুলাই সনদের ব্যাপারে কথা হয়েছে, সংস্কার না সংশোধন, এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি কিন্তু সব আদন্ত সবই কিন্তু জানেন। এবং যার অংশীজন আমার এই সার্জিস আলম, উনিও কিন্তু ছিলেন। তো ওনারা কিন্তু একজন কি বলেছেন, উনি যতগুলো এই যে কাছাকাছি প্রায়, আর উনি বলছে আংশিক দূরত্ব, কাছাকাছি প্রায়। আমি তো মনে করি বাংলাদেশে এখন ওই নিনিয়ানকে আনতে হবে না, যেহেতু আমাদের আলম ভাই এই দেশেরই তো আমাদের ভাই প্রোডাক্ট। উনিও যদি এই যে বাকিটা টেবিলের মধ্যে যতটুকু সমঝোতা দরকার, আংশিক বা কিয়দংশ বাকি সমঝোতা না হওয়ার যে জায়গাটা, এবং যেখানে তারা একটা বলেছে জুলাই সনদের অক্ষর অক্ষর যেখানে পালন করব, নোট অফ ডিসেন্ট এভরিথিং ওনারা কিন্তু জানেন এবং যার অংশীজন ওনারা ছিলেন। তাহলে তখন বল জামাত ইসলাম সহকারে প্রথম জুলাই সনদ তো সাইনটাতে এনসিপি বেহেরা করে নাই, পরবর্তীতে করেছে। আচ্ছা, আমার তো মনে হয় যেখানে প্রসঙ্গটা আনছেন সালাউদ্দিন ভাই বলেছে যদি নির্বাচনে না যায় নির্বাচনটাই হতো না। তা আপনাদের সহপাঠী তো আসিফ কি বলেছেন যে 29 সালে নির্বাচন হতো যদি এই ডেটে নির্বাচনটা হতো না। আমার চেয়ে নিশ্চয়ই আপনারা ডিপ স্টেট বলেন বা কি হতে যাচ্ছিল, কেন নির্বাচনটা সালাউদ্দিন সাহেব একটা শঙ্কা থেকে কোনোভাবে একটা নির্বাচনের জন্য, আর কোন নির্বাচন, যে নির্বাচনে বিএনপিকে, তারেক রহমানকে, বেগম খালেদাদের ইমোশনকে এবং ধানের শীষের প্রতীককে মানুষ বেছে নিয়েছে। নিশ্চয়ই এত বড় একটা রায়ের পরে এই শ্রদ্ধাটা রেখে এবং এই যে আগামী দিনের আজকের যে 5ই আগস্টের যে মূল্যবোধ, এই মূল্যবোধকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আপহোল্ড করে তাদেরকে মাথার তাজ বানিয়েই তো আমরা চাই আগামী দিনে বাংলাদেশ। তারেক রহমান এবং এই যে শফিক ভাইরা তো ধরেন এখন পর্দার আড়ালে চলে গেছে, এখনো কিন্তু ওনাদের সাথে আমাদের দলেরও যেহেতু ওই সময় কাজ করেছে, সালাউদ্দিন ভাই কথাই বলেন, কোথাও যদি কিছু করতে হয়, এবং আমি জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো অনেকের সাথে ব্যক্তিগতভাবে ডেকে আমাদের কি করা দরকার, কি করা উচিত ইন ফিউচার
সবাইকে, ওনার সেই সুযোগ আছে আমি মনে করি, জাতিকে বাঁচাবার জন্য না। কেন থাকছে না? এটা কি ইচ্ছাকৃতভাবে জারি করা, নাকি তারা বুঝতে পারছে নাকি আপনারা বোঝাতে পারছেন না বিরোধী দলদের? না, বিরোধী দলকে তো বোঝাতে অনেক কিছু তো এখন যাবেও না তো, কারণ আমরা তো জানি যখন এই যে এখন তো আমি কাউকে ওই পরিমাণ বিরোধিতা নিতে চাই না, যখন ছাত্র সংসদগুলোতে যেভাবে জয়টা আসছে, তারপরে ভেবেই তো গিয়েছিল যে দেশের রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, যখন ওই আশার যে আশাভঙ্গুর যেখানে হয়েছে, সবাই তো পাওয়ার পলিটিক্স করতে চায়, এনজয় করতে চাইতো। এবং এই আমার ভাইরা তো সবই ভালো, ভাইরা তো ডিসিএসপি যেভাবে চেঞ্জ হয়েছে আমরা তো শুনেছি না, দেখেছি তো, তো সবাই তো এই মজাটা পেতে চায়। তো কোথায় নিশ্চয়ই এটাতে যদি হয়, আমি আঘাত দিয়ে বলবো না, আমার মনে হয় বাংলাদেশের যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবং মানে বাংলাদেশকে আর কোনো গভীর কোনো ষড়যন্ত্রে এবং অনাগত মানে এরকম কোন অন্ধকার ভবিষ্যৎ দেশটার জন্য না যায়, আমি ওনাদেরকে দায়িত্ব দিলাম, তারেক রহমানকে সাথে গিয়ে, এবং আমার চেয়ে ওনাদের কথাগুলো উনি অতিরিক্ত মাত্রায় মূল্য দেন এবং শুনবেন। বক্তব্য থেকে এই অনুসিদ্ধান্তে আসবো যে বিরোধী দলরা মানে ইচ্ছাকৃতভাবে এই বিরোধটা জারি রাখছে সংশোধন আর সংবিধান ইস্যুতে। না, বিরোধীরা কাজ তো বিরোধিতা থাকবেই একটা, কিন্তু সেটা হলো পজিটিভ বিরোধিতা। আপনি কনস্ট্রাকটিভ যদি বিরোধিতা হয় এবং ওইটার মধ্যে যে যৌক্তিকতা থাকে, মানুষের পালসার শুনেন। ভাই তো আরেকটা কথা বলেছে 51%, এবং সার্জিস উনিও তো বলেছেন যে আমরাও তো এদেশের মানুষের ভোটেই তো আমরা রাষ্ট্র দায়িত্বটা আমরা পেয়েছি, সুতরাং আমাদেরকে নিয়েই আপনারা সাজান, আমরা তো দানব হতে এখানে আসিনি। এবং কোনো কিছুর মধ্যেই আমাদেরকে এইভাবে বেঈমান, মুনাফেক এই যে শব্দগুলো দিয়ে, আমি এই জন্য বলছি যে আমাদের একটা ভোটের আমি মনে করি গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়া একজন মহিলা হয়ে যে স্যাক্রিফাইসটা করেছেন, যেটা সবাই ওনারও এই সম্মানটা করেছেন, তারেক রহমানের 17 বছর, এটা কি ওনার মানে এই দেশের গণতন্ত্র স্যাক্রিফাইস না? তো ওনাকে আপনারা কনভিজেন্স আনেন, এবং উনি যদি মনে করেন যে এই জিনিসটা বোঝেন, এই কথা আমি বিশ্বাস করি না, উনি যেই পরিমাণ সাবমিসিভ এবং সিম্পলিসিটি দিয়ে এই দেশটাকে সাজাতে চাচ্ছেন এই ক্ষণভঙ্গুর রাজনীতি থেকে, আমি মনে করি ওনাদের একটা প্রচন্ড উনি লাইক করেন, এই মেধাগুলোকে আমি জানি প্রচন্ড ওনাদেরকে লাইক করেন। আমি বলছি তো টক টু মানে HPM যাবেন এবং এটা সমাধান হয়ে যাবে, যেটা আলম ভাই বললেন, আমি ওনার সাথে একমত। কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে একটু আলাপ করব, একটা ছোট বিরতি নিয়ে ফিরে এসে আলাপ করব। দর্শক, আরো একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 চ্যানেলে বিরতি পর আবারও ফিরে এলাম, এবং সার্জিস আলম একটা কথা বোধহয় আমি জানি না, আমি প্রথম শুনলাম, জনাব কামরুজ্জামান নতুন খুব চমৎকার করে বললেন, এটা একটা সুযোগ হতে পারে যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা, এবং যেহেতু তিনি তরুণদেরকে একটু আলাদা নজরে দেখেন এবং আলাদাভাবে আসলে তাদেরকে আশাবাদী মানুষ, আপনারা কি সেই চেষ্টাটা করবেন বা সেরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে? না, আমরা যেটা মনে করি আসলে এখন পুরো দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠানো হয়েছে। আমরা চাই সংসদের এটার একটা চুলচেরা বিশ্লেষণমূলক কিছু অধিবেশন হোক সংসদে সেই জায়গায়, এবং ওনার প্রতি আমাদের দেখেন মানে আমরা অনেক সমালোচনা করব, কিন্তু মানে আমরা কখনো এই জিনিসটা হবে না যে তারেক রহমান ওনাকে আমরা বাদ দিয়ে বাকি সবার সমালোচনা করি। নো, আমরা মনে করি আমার ওই ট্রেনের যে ইঞ্জিনটা সেটাকে ঠিক রাখাটা বেশি জরুরি বাকি বগিদের চেয়ে। সো আমরা তারও যৌক্তিক সমালোচনা করব আমাদের জায়গা থেকে, ওই রেসপেক্টফুলি। বাট আমরা তার প্রতি আমাদের একটা অনার একটা কারণে আছে যে নির্বাচনের পরে যখন সরকার গঠন করে নাই, কিন্তু তারা অলরেডি 212টা আসন জিতে গিয়েছে, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ওই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বাসায় নিজে গিয়েছেন, যেটা বাংলাদেশের 55 বছর ইতিহাসে প্রথমবারের মতো। সো ওইটুকু রেসপেক্ট আমাদের তার প্রতি আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা মনে করি যে একটা দল বিএনপি কিংবা ধরেন একটা দল এনসিপি আজকে আছে, 20 বছর পর না থাকতে পারে, কিন্তু এই জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশের সিস্টেমগুলো যেগুলো বিগত 55 বছর ধরে ধীরে ধীরে নষ্ট হয়েছে, যেগুলো শেখ হাসিনা বাংলাদেশের শুধু রাজনীতিটা নষ্ট করে নাই, শেখ হাসিনা নিজেরও রাজনীতি নষ্ট করেছে, আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছে, মাঝখান দিয়ে কিছু প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজের হাতে করায়ত্ত করেছে, যেগুলো দিয়ে ক্ষমতা টিকে ছিল। তো প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয়করণ করলো, নিজের মতো করে করলো, এই প্রতিষ্ঠান আর দেশের প্রতিষ্ঠান থাকলো না, মানুষের প্রতিষ্ঠান থাকলো না। সো এগুলো আবার নতুন করে গড়ার এই একটা সুযোগ এসেছে। এই সুযোগ সবসময় আসবে না। 71 এসেছিল, 90 এসেছিল, 90-এর পরে হয় না, এরপরে 24 এসেছে, প্রায় 34 বছর পরে। সো আমরা এই সুযোগটা হারাইতে দিব না। এখন আমরা জানি না আসলে এই জায়গায় তাদের পরিকল্পনাটা কি। আমাদের ভাষ্যটা হচ্ছে আপনাকে
জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সামনে রেখে এই সংস্কারগুলো করতে হবে। আপনি এখন আমি শুধু সংস্কার ইস্যু তো অনেক কথা হয়েছে, আমি অনেকগুলো স্মৃতিচারণ করতেও চাই 2 বছর আগের। তার আগে ছোট করে এই অংশটাকে একটু সমাধানটা দেবেন যে আপনারা কি আলোচনা করবেন কিনা, যে সরাসরি না, আমরা চাই এটা আলোচনাটা সংসদে হোক। এটা ইন্ডিভিজুয়াল একটা পার্টিগতভাবে বিএনপি এনসিপির আলোচনাটা তো কেমন দেখায়, বরং সংসদে তারা তো জনগণের লেজিটিমেট বডি ওটা, এবং সবাই প্রতিনিধি। সো সেই জায়গায় একটা আলোচনা হোক, পুরো দেশের মানুষ এটা লাইভ দেখুক, এটা হলে বেশি ভালো। বুঝতে পারছি। জনাব শফিকুল আলম, এখন বাজে দিবাগত রাত 5 আগস্ট 12:37, এবং এখন থেকে 2 বছর আগে আপনার মনে হচ্ছিল সকালে শেখ হাসিনা ভারতে চলে যাবে হেলিকপ্টারে করে। এই সময়টা একটু স্মৃতিচারণ করতে চাই। কি করছিলেন আপনি এই সময়? কি ছিল দেশের পরিস্থিতি আপনার লেন্সে, আপনার চোখে? জি। এটা ভয়াবহ ছিল, এবং আমার মনে হয় যে 4 তারিখে যতদিন আপনি যদি দেখেন, 18 তারিখে প্রচুর খুন হয়েছে, সম্ভবত 100 জন, এবং 4 তারিখে 108 জনের মতো, এটা সবচেয়ে বেশি। 4 তারিখে আমার ছেলে তারা গিয়েছিল এই পুরো আন্দোলনে জয়েন করতে। তো ওরা যে একটা জায়গায় আটকে গিয়েছিল, আমার মনে আছে যে আমি রাত 11টায় একটা গাড়ি নিয়ে যে ওর 7টা ছেলেকে, ওদেরকে আমি নিয়ে আসছিলাম। তো ওইটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল, বিকজ আশেপাশে গোলাগুলি হচ্ছে। 4 তারিখে যেটা হয়েছে যে তাদের, আমি যেটা পরে শুনেছি, ওরা চাচ্ছিল যে গণভবনের সামনে দিয়ে এই যে পুরো থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত মানে ম্যাসিভ হত্যাযজ্ঞ করতে, যাতে কেউ সাহস না পায় যে এই গণভবন পর্যন্ত আর নেক্সট টাইম যেতে না আসতে পারে। এটা আমরা পরবর্তীতে ওই যে এসএসএফ এর অনেকের সাথে আমরা শুনেছিলাম যে তারা ওইটা ওভারহিয়ার করেছিল এটা। তো ওই দিন রাতে আবার আমার ওয়াইফ ময়মনসিংহে আসছিলেন, উনি আসতে আসতে রাত 2টা বেজে গেছে। মানে একটা আমাদের একটা খুবই জরুরি কাজে ময়মনসিংহ যাওয়া লেগেছিল। তো ওইটা নিয়েও আমার টেনশন ছিল। পরের দিন সকালে সত্যিকার অর্থে যেহেতু একটা টেনশন হচ্ছে যে কত লোক আসবে, কেননা একদিন আগে নিয়ে আসা হয়েছে, লোকগুলো তো আসতে হবে, এবং সেক্ষেত্রে কি আরো ভয়ঙ্কর রকমের ফিলিং হবে কিনা, সেটা নিয়ে এক ধরনের ইয়ে ছিল। কিন্তু সকাল 11টার সময়ের মধ্যে আমরা দেখলাম যে ঢাকা শহরে পুলিশকে আর দেখা যাচ্ছিল না, বিশেষ করে এই শাহবাগের এই এলাকা থেকে শুরু করে আপনি পুরো গণভবন পর্যন্ত পুরোটা থমথমে ছিল। এবং সেই সময় আমার মনে আছে যে আমরা প্রচুর ফোন দিচ্ছিলাম গণভবন, ওইখানে কি হচ্ছে। ঠিক 12:30টার পরে যে আমাকে আমার সোর্স কনফার্ম করে, আপনি জানেন আমি এপিতে তখন ছিলাম, আমরা এটা আসতাম যে আপনি কিভাবে তখন খবর দিচ্ছিলেন, কারণ ইন্টারনেটে আমরা ওনার মাধ্যমে কনফার্ম হলাম যে উনি পালিয়ে গেছেন, তার বোন সহ 4টা গাড়ি করে বের হয়ে গেছেন। তারা জাহাঙ্গীর গেট দিয়ে ইয়েতে যেতে চাচ্ছিলেন এয়ারপোর্টে, কিন্তু যখন শুনেছে যে উত্তরার থেকে 5 লক্ষ লোক আসছে এবং একটা অংশ অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে গেছে, ওই প্ল্যানটা অ্যাবান্ডন করে ওনারা পুরনো এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেলেন, একটা হেলিকপ্টার নিয়ে চলে গেলেন। এটা খুবই, আমি মানে এটা টেন্স একটা, বিশ্বাস তো হয় না, সে আবার স্বৈরাচার, তো আবার না, আবার ওই আগরতলা না নেমে যদি আবার ফিরে আসে, ওই একটা টেনশন কাজ করতেছিল। তারপর কি করলেন? গণভবনের দিকে গেলেন? না, আমি গণভবনে, কারণ আমাদের তো এটা কনফার্ম করার একটা বিষয় ছিল। সে চলে গেছে, কিন্তু সে তো আবার ফিরতেও পারতো। আচ্ছা, ঠিক না? যদি ইন্ডিয়া বলে যে না, আমি তোমাকে এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্টে নামতে না দিব। হ্যাঁ, তখন অনেকটা দেখলাম যে ম্যাপ তৈরি করে বিভিন্ন রকমের স্পেকুলেশন দেওয়া হচ্ছে কোন কোন দেশে তিনি যেতে পারেন, ভারত তাকে রাখবে কি রাখবে না। জি না, বাট আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে উনি ওই পাশে গিয়েছেন, কিন্তু সরকারি তরফ থেকে তো কোনো কনফার্মেশন আসছিল না। তো ওইটা আসছে, ধরেন আমি নিউজটা ব্রেক করেছি 1টার দিকে, 1টা থেকে 2টার মধ্যে ধরেন এক ধরনের ভয়ানক টেনশন কাজ করেছে, বিকজ আমাকে কোট করে সবাই নিউজগুলো করতেছে যে এএফপি বলেছে। এতে টেনশনটা আরো বেশি ছিল, কেননা নিউজ এজেন্সির একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি একটা নিউজ করেন, সেই নিউজটা আরো 10,000টা নিউজ আউটলেট ওরা ইউজ করে, টিভিরা করে, ওয়েবসাইট করে, নিউজ পেপার গুলো করে। তো ফলে আমি ভুল করলে এটা 10,000 বার এটা রেপ্লিকেট হয়। তো ওই জন্য ভয়টা আরো বেশি ছিল। তা আমি তো সূরা-কেরাত, আমি বিশ্বাসী মানুষ, সূরা-কেরাত পড়া শুরু করছি যে আল্লাহ যেন এটা
ঠিক হয়। এবং দুইটার পরে যখন আর্মি চিফের একটা কমেন্ট আসলো থ্রু বিটিভি যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম দিস চ্যাপ্টার ইজ ক্লোজ। আর ততক্ষণে তো কোটি কোটি মানুষ ঢাকায় একটা বন্যার মতো মানুষ নেমে গেছে। এত লোক ঢাকায় এসছে, এটা অনেকে 5 লাখ 3.5 লাখ, এটা আমি তো বলবো মিলিয়নস অফ পিপল। 1 কোটি লোক মনে হয় রাস্তায় ছিল ওই সময়। হ্যাঁ, আমরা যতটুকু দেখছিলাম আসলে কোনো জায়গায় আসলে ফাঁকা ছিল না। কিভাবে যেন মানুষ যেভাবে পেরেছে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে। আমি সার্জিস আলমের কাছে এই বিষয়ে একটু পরে আসবো, কারণ তখন আপনারা কী করছিলেন সেটা ক্যামেরার লেন্সে আমরা দেখেছি। কিন্তু আমি একটু জানতে চাই কামরুজ্জামান নতুন, আপনারা তখন কী করছিলেন? মানে পুরো সময়টা জুড়ে আপনারা মাঠে ছিলেন, প্রত্যেকে জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সময় ভার্চুয়ালি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। এই গল্পগুলো কিন্তু আমরা খুব একটা জানি না। যখন কথা হয় তখন জানতে পারি কি করেছে। আমি দুটো তথ্যের কথা বলি, এটা আমার ব্যক্তিগত জীবনে কোনো গল্প নয়, সত্য। কারণ আমি যার দুইজনের সম্পর্ক, দুইজনে জীবিত আছেন। ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারে এক গুরুত্বপূর্ণ খুব মন্ত্রী, আমার ব্যক্তিগত বন্ধু, আচ্ছা, বলতে দ্বিধা নিয়ে আর কবে বলে উপদেষ্টা আসিফ নজরুল। তার সাথে আমি 3 তারিখে আমি কথা বললাম। কিছু বলার পরে সে বলল, যা হাসিনা থাকবে না, এটা 3 তারিখ। ওর কথাটাতে আমি ভ্যালুস দিলাম, আমি এটাকে বিশ্বাস করলাম। তারপর যেটা মহাসচিব স্যার গত পরশুদিন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছিল, ওই যে বিবরণটা দিল, টেলিফোনগুলো আসলো, আর্মি চিফ গাড়ি পাঠালো, অ্যাট দ্যাট টাইম আমি আমার ওয়াইফ সহকারে, আমরা তো একটা মানে অ্যাবসকন্ডিং অবস্থায় ছিলাম, যেহেতু উনি ইউনাইটেড হসপিটাল কর্নারে থাকতো, আমি আশেপাশে একটা জায়গায় লুকিয়েছিলাম। তো এই যে সার্বিক অবস্থাটা দেখে কৌতূহলী মনোভাব এবং আমাদের যা করণীয়, ওর পরে আমি স্যারের বাসায় গেলাম। তখন ওই আর্মির গাড়িটা ওনাকে উঠিয়ে নিয়ে গেল এবং আমরা তখন ভাবি সহকারে, আমি আমার ওয়াইফ সহকারে ওইখানে বসা ছিলাম। ওই সময়টা এবং স্যারের যে বর্ণনাটা, আরো কিছু কথা আছে, ওইগুলো আর আমরা জাস্ট এই মুহূর্তে বলতে চাই না। তবে পাশেই কিন্তু শেখ রেহানার বাড়িটা ছিল এবং সালমান এফরানের বাড়িগুলোর মধ্যে মানুষের যে আক্রমণের একটা কেন্দ্র, মানে একটা বস্তু ছিল, ওইটা দূর থেকে খুব অবলোকন করলাম যে এই দেশে অপরাধ করলে আর লুটতরাজ করলে কেউ বোধহয় পার পাবে না। নিজ চোখে দিয়ে আল্লাহ আমাকে এটুকু দেখাইছে, এইটা হলো আমার অভিজ্ঞতা। সুতরাং এটা মানে সবকিছুর মধ্যে আমার ব্যক্তিগতভাবে ওই দিনের ওই মুহূর্তে 1 ঘন্টা 2 ঘন্টার যে গুলশান 2-এর মধ্যে মানে এই যে বাসাগুলো, এই তাণ্ডবটা আমরা দেখলাম এবং মানুষের পুঞ্জীবিত ক্ষোভ কি পরিমাণে গেলে বাথরুমের টাইলস পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। তো এইটা মানে কোন পর্যায়ে? তো সুতরাং ওইটা যেহেতু আল্লাহ আমাকে দেখাইছে, তো ওইটার জন্য আমি এই মির্জা ফখরুলের পুরো সাক্ষাৎকারটা আপনি দেখেন, অনেকগুলো আমি মানে এটা নিজ চোখে স্যারের সাথে আমি দেখেছি এবং ওই পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে আমি এই জিনিসগুলো আমি নিজে অবলোকন করেছি। আসলে এত মেমোরিজ, এগুলো নিয়ে কথা বলতে গেলে সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি বিরতি থেকে ফিরে এসে শুধু সার্জিস আলম আপনার কাছে দুটো প্রশ্ন করে যাই, সেটা জানার চেষ্টা করব। প্রথম কথা হয় যে আপনি নিজে ফিল করেন কিনা যে আপনার পদবি এনসিপির না হলে শুধু ব্যক্তি সার্জিস আলম ওই সময় যিনি ছিলেন, তিনি এখনও থাকলে আপনি আরেকটু বেশি জনগণের কাছে যেতে পারতেন? এনসিপি একটা দেয়াল তৈরি করে দিল কিনা, যারা আপনাকে ভালোবাসতো তারা একটা দেয়ালের মধ্যে পড়ে গেল কিনা, এটা আপনি কোনো ফিল করেন কিনা? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রেডিটবাজি শব্দটা আমরা একটু আগে শুনলাম যে জুলাইকে কার, এটা বলতে বলতেই জুলাইটা হাতছাড়া হয়ে যাচ্ছে, আদৌ আপনি সেটা ফিল করেন কিনা? সবশেষে এটা জানার চেষ্টা করবো। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। একাত্তর চ্যানেলের সবশেষ বিরতির পর আমি রাকিব হাসান আবারও ফিরলাম, আবার অতিথিদের সঙ্গে কথা বলতে চাই। সার্জিস আলম, দুটো প্রশ্ন করে গিয়েছিলাম, এক এক করে একটু জানার চেষ্টা করি। প্রথমটা দর্শকদের উদ্দেশ্যে আরও একবার রিপিট করি, সেটা হচ্ছে সার্জিস আলম নামটা শুনলে আমরা মনে করি যে এটা ভিডিও বার্তা, আগামীকাল আমরা অমুক কর্মসূচি দেবো, আপনারা চলে আসবেন। এটা ছিল একটা প্যাটার্ন, চেন, অ্যালগোরিদম, সেটাই আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে আমরা একটা 5 আগস্ট দেখতে পেয়েছি। এরপর কখনো হয়তো কারো সিলেবাসে ছিল না যে এনসিপি বলে একটা দল তৈরি হবে। যারা আপনাকে ভালোবাসতো তাদের ভিতরে এনসিপি একটা দেয়াল হয়ে গেল কিনা, যে এটার জন্য পুরোপুরি সার্জিস আলমকে তারা ওইভাবে ভালোবাসতে পারছে না যেটা আসলে 5 আগস্টের আগে পারতে, মানে কি বলবেন, সার্বজনীন জায়গা থেকে সরে এলেন কিনা? না, প্রথমত হচ্ছে আমরা এটা মনে করি এখনো যখন আমরা এই আমরা না, শুধু আপনার কথা, আমি আমার কথাই বলতেছি, মানে আসলে আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো আমি যখন এখনো ধরেন আমার এই ফর্মাল টেবিলটার বাইরে গিয়ে কোনো একজন বিএনপির বলেন, জামায়াতের বলেন, অন্য যে কোনো রাজনৈতিক দল বলেন, যাদের সাথে যখন কথা হয়, আমরা যদি ওইটুকু আমাদের জায়গা থেকে আমাদের নর্মস কিংবা কথাবার্তার ওই জায়গাগুলো মেনটেন করতে পারি, তাহলে তাদের
আমাদের প্রতি ওই ভালোবাসাটা এখনো আছে। ধরেন আমরা যখন গ্রাসরুট লেভেলে যাই, সাধারণ মানুষ হয়তো বিএনপি করতে পারে, জামায়াত করতে পারে, কিন্তু তারা অতটুকু এসে হাত মিলায়, এসে বলেও যে আমি বিএনপি করি কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগে, বা হচ্ছে আপনাদের কথা অনেক শুনছি, আজকে প্রথম দেখা হলো, ওইটুকু দরদ পাওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে যেটা মানে আমার লক্ষ্যটা আমি যদি বলি, ধরেন জুলাই অভ্যুত্থানের এই এত বড় একটা এটার জন্য আমার প্রায় 1400 মানুষ জীবন দিল, আমার সাথে থাকা সহযোদ্ধা প্রায় 500 জন তাদের চোখ হারিয়েছে যে কোনোদিন আর পৃথিবী ঠিকমতো দেখতে পাবে না, এমন অন্তত 1000 জন আছে হাত অথবা পা হারিয়েছে, ঠিকমতো কোনোদিন চলতে পারবে না। এখন আমার তো একটা দায়বদ্ধতা আছে। 5ই অগাস্টে আমি যদি ধরেন আমার এরকম কোনো একটা আমরা সংগঠিত হওয়া, যেটা ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে এখন হয়েছি, দীর্ঘমেয়াদে হয়তো যদি আমাদের কোনোদিন সুযোগ হয়, জনগণ আমাদেরকে সুযোগ করে দেয়, আমরা যদি এই রাষ্ট্র কাঠামো পরিচালনার দায়িত্ব পাই, সেদিন হয়তো আমরা অনেক বেশি ইনপুট দিতে পারবো বৃহৎ অর্থে। কিন্তু একজন ব্যক্তি সার্জিস আলম শুধু এই মানে শেখ হাসিনার পতন এরপরের যে মানুষের আকাঙ্ক্ষাটা বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, ওইখানে আর খুব বেশি ইনপুট দেওয়ার সুযোগ থাকতো না একজন ব্যক্তি হিসেবে। So, আমি যেটা মনে করি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে আমি যদি আমার ওই নৈতিক অবস্থাটা ঠিক রাখতে পারি, আমার ব্যক্তিত্বটা বজায় রাখতে পারি, আমি যদি দলকানা না হয়ে যাই, আমি যদি ওইটুকু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা মেনটেন করতে পারি, তাহলে ওইটুকু আমরা পাই। এটা স্থানীয় পর্যায়ে বলি, অন্য রাজনৈতিক দলের জায়গা থেকে। কিন্তু আমি যে পরিবর্তনের জন্য কাজটা করতে চাই, ওইটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, এবং এনসিপি যতদিন ওই আকাঙ্ক্ষাটা ধারণ করে কাজ করবে, আমি এই প্ল্যাটফর্ম আমি যেটা একটু সহজ করে ছোট করে যদি আপনি বলেন তাহলে আমি চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে কি, দুটো রিয়েলিটি চেকের মধ্যে দিয়ে মানুষ গেল। প্রথম কথা হচ্ছে সার্জিস আলম হয়ে গেলেন এনসিপি সার্জিস আলম, এবং এনসিপি হয়ে গেল 11 দলের একটা অংশ, যে 11 দলের মধ্যে জামাত ইসলামী আছে। জামাত নিয়ে যে কি ধরনের ন্যারেটিভ আমাদের সোসাইটিতে প্রচলিত, আপনি সেটা জানেন। আপনার মনে হয় কিনা এই দুটো রিয়েলিটি সার্জিস আলমকে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা দূরে সরে নিয়ে গেছে? হ্যাঁ, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ যারা ওই সময় রাস্তায় নেমেছিল। না, এটা ধরুন কিছু হতে পারে, কারণ হচ্ছে ধরুন 5ই অগস্টের আগে লক্ষ্যটা ছিল স্বৈরাচারের পতন। এখন মোর প্রায়োরিটি হচ্ছে যেই দলের ওই দলের নীতি, আদর্শ, এজেন্ডা, ওই কেন্দ্রিক প্রায়োরিটি। সো যখন দল মুখোমুখি হয়, তখন সার্জিস আলম হয়তো প্রতিযোগী বা প্রতিপক্ষ হয়ে যেতে পারে। কিন্তু এই দলের বাইরে যখন আমরা থাকি, আমি এটুকু ফিল করি, ধরেন এখানে আমি ভাইয়ের দলকে নিয়ে সমালোচনামূলক কথা বলছি, উনিও বলছেন, কিন্তু এখান থেকে বাইরে গেলে ওইটুকু রেসপেক্টের জায়গা থাকে। সো গ্রেটার স্বার্থে আমরা এই লড়াইটা, যেটা আমি মনে করি দীর্ঘমেয়াদে, বা এটাও একটা স্যাক্রিফাইস। এখানে ওনারা বলতে পারবে যে ফ্যামিলি থেকে শুরু করে কোনো কিছু ঠিক থাকে না, পার্সোনাল লাইফ বলতে লাইফ থাকে না। যারা পলিটিশিয়ান, ন্যাশনাল পলিটিক্স করে, সেটা তো আমরা বিভিন্ন সময় শুনেছি। হাসনাত আবদুল্লাহ তার বাচ্চার মুখটাও দেখতে পাইনি রাস্তায়। সেই জায়গা থেকে আসলে ভাই এটা দীর্ঘমেয়াদে যেই পরিবর্তনটা বাংলাদেশ বা মানুষ প্রত্যাশা করে, আমরা ওইটার অংশ হইতে চাই। এই জন্য এই লড়াই। আমি একেবারে শেষের দিকে ছোট ছোট করে দুটো মন্তব্য নিয়ে নিই। শুরুতে শফিকুল আলমের কাছে যাই, তারপর শেষটা আপনাকে দিয়ে। যেন শফিকুল আলম একটু বলবেন, আমরা একটু আগে একটা শিরোনামে বলছিলাম, দেখছিলাম আব্দুল কাদের গুরুত্বপূর্ণ একজন জুলাই যোদ্ধা, তিনি বলছিলেন যে ক্রেডিট বাজি করতে গিয়ে জুলাইটা হাতছাড়া হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা কি বলে? তাই কি আমরা কি জুলাই তুমি কার এইটার জন্য আমরা হাত ফসে গেল? না, এইটা হচ্ছে কি, এটা মানে সবাই তো জুলাইকে তার মতো করে ব্যাখ্যা করে। তো এটা ক্রেডিট বাজির কিছু না। আমি যেভাবে দেখেছি আমি সেইভাবে বলছি। কাদের যেভাবে পুরো জিনিসটা দেখেছে, বা সেও তো একটা লিডিং অ্যাক্টর ছিল সেখানে, লিডিং সে তার মতো করে ব্যাখ্যা করছে। তো এটা হয় কি, এই পুরো জিনিসগুলো ক্রেডিট বাজি না, এটা করতে যে আসলে রিয়াল হিস্ট্রিটা বের হয়। আমি কি করেছি, আপনি কি করেছেন, কাদের কি করেছে, মাহফুজ কি করেছে, বাকের কি করেছে, নাহিদ কি করেছে, বা ছাত্র দলের নাসির কি করেছে, রাকিব কি করেছে, শিবিরের সাদ্দাম কি করেছে। এই যে পুরো এই সবার স্টোরিগুলো, এটা ইংলিশে বলে পলিফোনিক ভয়েসেস, সবাই তাদের কথাগুলো বলতে বলতে আপনি হিস্ট্রিটা দাঁড়ায়। এবং আপনি যখন 4-5 বছর পরে যখন জুলাইয়ের কে নিয়ে প্রচুর লেখা এসে যাবে, দেখবেন যে তখন হিস্ট্রিয়ান, ঐতিহাসিকরা পুরো সবগুলোকে নিয়ে একটা সুন্দর একটা ন্যারেটিভ দাঁড় করাবেন। এটা উনি বুঝতে পারছি। তারপরে যার যার দৃষ্টি থেকে যখন আমরা ব্যাখ্যা করব, তখন আসলে জুলাইকে আলাদা আলাদা ভাবে আমরা আবিষ্কার করতে পারবো। সমস্ত কিছু একসাথে করে আমরা জুলাইয়ের পুরো স্টোরিটা জানতে পারবো। আমি একটু কামরুজ্জামান নতুন সবশেষ মন্তব্য নিতে চাই। আপনি কি ভয় পান যে 71 নিয়ে যে রাজনীতিটা হয়েছে, 71 আবার নিজের সম্পত্তি, এরকম একটা আয়োজন চলেছে, জুলাই নিয়েও সেরকম হতে পারে? না, কোনো চেতনাকে নিজের মতো
করতে যাওয়া আপনি ভয় বা পান ওইটাকে কিনা না, সেটা আমি ভয় পাই, মানে কখনোই ভয় পাই না। কারণ জনগণ যেখানে সজাগ এবং সতর্ক থাকে এবং যেখানে বিবেক প্রসূত মানুষ যখন রাস্তায় নেমে যে কোনো প্রতিবাদ করতে শিখে, সেই জায়গায় কোনো ব্যক্তি বা কোনো দল কোনো চেতনাকে বিক্রি করে বেশি দিন টিকে থাকতে পারে না। এখন যেই প্রেক্ষাপটে আমরা আছি সেই প্রেক্ষাপটে একটা ঐক্যর খুব প্রয়োজন, যেটা প্রধানমন্ত্রী বলেছে যে কোনো মূল্যেই সেটা হবে, কিন্তু মুশকিল হচ্ছে সে ঐক্যের জায়গাটাতে একটা বড় ধরনের অনাস্থা রয়েছে, সেটা আসলে কিভাবে দূর করবেন? অনাস্থা তখনই থাকবে, ওই যে ভাই তো বলছে খুব একটা টেন্স সময় আল্লাহ তাআলার কাছে উনি সূরা কালাম পড়ছে, তো ভাইয়ের কাছে আমি একটা রিকোয়েস্ট, আচ্ছা। সেটা থাকলো আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ শয়তানের ফেরবের থেকে আমার বাঁচাও। তো যারা এই দেশকে নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ তুই তাদের হাত থেকে আমার গণতন্ত্রের বাঁচাও। আচ্ছা, আপনি দোয়া দিয়ে আমরা আলোচনাটা আজকে শেষ করে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং 5 আগস্ট একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন, এবং সেই দিনে কি কি হয় সেটা নিয়েও নিশ্চয়ই সারা দিন সারা রাত আমাদের সহকর্মীরা মাঠে থাকবেন, সে খবর নিয়ে আগামীকাল নিশ্চয়ই আমরা হাজির হবো 71 জানালে, এবং আমাদের সঙ্গে থাকবেন।